গল্পের নাম ভালোবাসায় বাঁধিব ঘর। কলমে জিন্নাত চৌধুরী হাবিবা। গল্পের শেষ পর্ব। নিস্তব্ধ রজনীতে চাঁদের স্নিগ্ধ হাসি, জ্বলন্ত মিটিমিটি তারা প্রাণে ভীষণ ভালোলাগার সঞ্চার করে। সূর্য বিদায় নিয়ে পৃথিবী গাঢ় থেকে গাঢ় অন্ধকারে তলিয়ে যায়। কিন্তু আজকের রাতটি ভিন্ন, সে মোটেও অন্ধকারকে গ্রহণ করেনি। আকাশের বুকে একফালি চাঁদ নিয়ে নিজেকে মোহনীয় রূপে সাজিয়েছে। এই রাতটি কারো জন্য নব্য প্রেমের মতোই ভালোলাগার, আবার কারো কাছে এক বিষাক্ততার নিদর্শন। কেউ দুঃখের বালুকণায় পাহাড় বানাচ্ছে, কেউ বা উষ্ণ শ্বাসে এক টুকরো সুখ খুঁজে নিচ্ছে। রাতের অনেকখানি সময় শ্বশুর জামাই গাড়িতে বসেই কাটাল। পুষ্পর বাবা স্নিগ্ধ হেসে প্রথমে সংলাপ শুরু করলেন। তুমি হয়তো ভাবছো এত রাতে তোমার সাথে আমার কি কথা থাকতে পারে, কিংবা কথা বলার জন্য এই রাত আর গাড়িকেই কেন বেছে নিলাম। রাউফুন ঠিক এই কথাগুলোই ভাবছিল, তবে মুখে বলল, ঠিক আছে, আপনি বলুন। মীর হোসেন গলা পরিষ্কার করে বলা শুরু করলেন, আমি এই রাত আর গাড়িতে কথাগুলো বলা উপযুক্ত মনে করেছি নিজের কমফোর্টের জন্য। দিনে তোমার কাজ থাকে, রাত ছাড়া তোমাকে পাওয়ার উপায় নেই। তাছাড়া এই মুহূর্তে কথাগুলো গাড়িতে বলাই শ্রেয়, কারণ এখানে বললে তৃতীয় কারো কান পর্যন্ত পৌঁছাবে না কথাগুলো। মীর হোসেন একটু থেমে ফের বলা শুরু করলেন, আমার মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি। যখন ওর জন্ম হলো তখন ওকে দেখেই আমার মনে প্রশ্ন জাগলো, এই ভীষণ রকম ফুলের মতো দেখতে মেয়েটির নাম কি দেওয়া যায়। আমি ওর নাম দিলাম পুষ্প। ফুলের মতোই টকটকে কোমল মেয়েটা আমার প্রাণ ছিল। ধীরে ধীরে সময়ের গতি বাড়ল। আমি চাকরি সূত্রে তেমন বাড়ি আসার সুযোগ পেতাম না। তখন সুযোগ পেতাম না, আর এখন সমস্ত সুযোগ পেয়েও বাড়িতে আসি না। পুষ্প যখন একটু বড় হলো, নাবিলের মতো সবার সাথে পাকা পাকা কথা বলতো, তখন আমি এক নারীতে আসক্ত হয়ে পড়ি। দিন দুনিয়া ভুলে ওই নারীর পেছনে ছোটা শুরু করলাম। ভুলে গেলাম আমার বাবা মা আছেন, স্ত্রী আছে, আমার ফুল আমার পুষ্প আছে। সত্য কোনোদিন গোপন থাকে না। বাড়িতে সবাই ব্যাপারটা জেনে গেল। পুষ্পর মা চুপচাপ হয়ে গেল। প্রথম প্রথম না বুঝলেও পরবর্তীতে আমি নিজের ভুলটা বুঝতে পারি। ততদিনে বাড়ি থেকে খবর পেলাম পুষ্পর মা ছাদ থেকে পড়ে গিয়েছে। হাসপাতালে নিয়েও কোনো লাভ হলো না। সেদিন পুষ্পর মায়ের মৃত্যু আমি মেনে নিতে পারলাম না। এতটুকু বলে থামতেই চমকে উঠল রাউফুন। আকস্মাৎ এমন কিছু শুনবে ভাবতে পারেনি। চট করেই তার মস্তিষ্ক প্রশ্ন করল, তাহলে এখন যাকে পুষ্পর মা হিসেবে জানি তিনি কে? মীর হোসেন মাথা নিচু করে জবাব দিলেন, আমার দ্বিতীয় স্ত্রী। রাউফুন ইতস্তত করে প্রশ্ন করল, কিছু মনে করবেন না, উনি কি সেই নারী? মীর হোসেন তড়িৎ গতিতে মাথা নেড়ে বললেন, না, আমি আর ওই নারীর ছায়া মারাইনি। এখন যাকে পুষ্পর মা বলে জানো, তাকে বিয়ে করেছি পুষ্পর মায়ের অভাব দূর করার জন্য। চাকরির জন্য আমাকে কাছে পাবে না, অন্তত মা বলে তো একজনকে পাবে। কিন্তু পুষ্প তাকে মেনে নিতে পারল না। নিজের মায়ের জায়গা অন্য কাউকে সে দিল না। রাউফুন একে একে হিসেব মেলাল। সেই জন্যই কি পুষ্পকে আর তার বর্তমান মাকে কখনো ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়নি। পুষ্পর বাবা ফের বলা শুরু করলেন, পুষ্পর মা মারা যাওয়ার পর আমি বাড়ি আসি। মেয়েটার কান্না আমার সহ্য হয়নি। নিজেকে অপরাধী মনে হতো। কে জানে, হয়তো আমার দেওয়া ব্যথা সইতে না পেরে পুষ্পর মা নিজের জীবন নিজেই দিয়েছিল।
অপরাধবোধে আমি মেয়ের কাছে যেতাম না। পুষ্প দরজায় দাঁড়িয়ে কাঁদত। বড় ভাইয়ের বউ আর মা এসে কোলে তুলে ওর কান্না থামাত। ধীরে ধীরে আমার আর পুষ্পর মাঝে দূরত্ব বাড়ল। মেয়েটা আমার সাথে স্বল্পভাষী হয়ে উঠল, পরবর্তীতে একেবারেই এড়িয়ে চলত। সবার চাপাচাপিতা আমি দ্বিতীয়বার বিয়ে করলাম। পুষ্পর আরেকটা মা আসলো, নামে মাত্র মা। সে পুষ্পর আপন মা হয়ে উঠতে পারেনি। পুষ্প তার সঙ্গ পছন্দ করত না। ধীরে ধীরে পুষ্পর মা ও হাল ছেড়ে দিল। নিজের মতো করে নিজেকে নিয়ে পড়ে রইল। পুষ্পকে এতটাই ভালোবাসতাম যে দ্বিতীয়বার আর সন্তান নেওয়ার কথা ভাবিনি। যখন আমার মনে হলো আমার মেয়েটার কাছে যাওয়া উচিত, এতদিন ভুল করে দূরে সরে রয়েছি, ততক্ষণে আমার আর আমার মেয়ের মাঝে যোজন যোজন দূরত্ব। আমি বাড়ি আসলে পুষ্প সবার সাথে বসে খেতে চায় না। আমাকে যথাসম্ভব এড়িয়ে চলে। তার ছোট্ট মনে যে বিশাল অভিমান বাসা বেঁধেছে। মেয়ের অবহেলা এখন আর নিতে পারি না। তাই সুযোগ থাকলেও বাসায় আসতে চাই না। তোমাদের বিয়েতে আসার কথা ছিল আমার। সেদিন আসার পথেই একটা অ্যাক্সিডেন্ট হলো আমার। নিজের অসুস্থতা নিয়ে বিয়ে বাড়ির আমেজ নষ্ট করতে চাইনি। তাই বাড়িতে ফোন করে ব্যস্ততার বাহানা দিলাম। এই যে তোমার সামনে যদি কখনো পুষ্প আমার সাথে কথা বলে, তখন ভেবে নেবে সে পারিবারিক বিষয়গুলো সবাইকে জানাতে চায় না। নিজের ব্যথাগুলো নিজের ভেতরই পুষে রাখে। উপরে সবার সাথে স্বাভাবিক থাকতে চায়। এখন থেকে আমার মেয়ের বর্তমান আর ভবিষ্যৎ তুমি। তোমাকে কথাগুলো বলার প্রয়োজন ছিল, কারণ মেয়েটা আমার কাছ থেকে যে কষ্টগুলো পেয়েছে, আমি চাই না একই কষ্ট তোমার থেকে পেয়ে পাথর হয়ে যাক। এই মুহূর্তে আমি তোমাকে ভীষণ ভরসা করছি। আশা রাখছি জীবনের সব রকম পরিস্থিতিতে আমার মেয়ের পাশে থাকবে। রাউফুন মীর হোসেনকে আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আছি ওর পাশে। মীর হোসেন প্রসন্ন হাসলেন। ঘড়িতে সময় দেখে বললেন, তোমার অনেকটা সময় লস করেছি, এবার বাড়ি ফেরা যাক। এরপর দুজনই দুদিকে গন্তব্যের উদ্দেশ্যে গাড়িতে চড়ল। পুষ্প যখন আজ রাউফুনের রাগ ভাঙাতে এসেছিল, তখনই রাউফুনের রাগ উধাও হয়ে গিয়েছিল। কিন্তু তার আরও একটু দেখতে ইচ্ছে করছিল তার বউ নামক প্রেমিকাটি তার জন্য কি কি পাগলামি করে। পুষ্প যখন ওয়েটিং রুমে বসেছিল, তখন তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার কারণ ছিল বটে। পুষ্প যদি একবার তাকে বের করে নিয়ে যেতে পারত, তবে সেখানেই তার মিথ্যে রাগটাও পানি হয়ে যেত। সেজন্যই আয়োজন করে পুষ্পকে বাড়িতে পাঠিয়ে দিল। অনেক রাত হয়ে যাওয়ায় এখন আর পুষ্পকে কল দিল না। ভেবে রাখল আগামীকাল কাজ শেষে রাতে বউকে নিয়ে বের হবে, তাকে সারপ্রাইজ দেবে। আজ ঘুমাতে চলে গেল। নাস্তা শেষ করে হসপিটালের জন্য তৈরি হয়ে বাসা থেকে বের হলো রাউফুন। আজ সবাইকে কেমন ব্যস্ত দেখালো, সে অত ভাবল না। এখন মূল কাজ হচ্ছে হসপিটাল যাওয়া, রোগী দেখা, পরিশেষে বউকে নিয়ে ঘুরতে বের হওয়া। পুষ্পর মেজাজ আজ বেশ ফুরফুরে। ভার্সিটি যাওয়ার ও চিন্তা নেই। বন্ধুগুলো সব খাওয়া দাওয়ার জন্য সকাল সকাল উঠে বসেছে তার বাড়িতে। ইমরান পেটে হাত বুলিয়ে বলল, ভুটকি, তুই নিজেই খেয়ে খেয়ে আটার বস্তা, চালের বস্তা হয়ে যাবি। আমাদের কিছু খাবার দে, ক্ষুধায় পেট চৌচির হয়ে যাচ্ছে। পুষ্প কটমট করে বলল, আলুর বস্তা 7 দাম, আটা চাউলের 1 দাম। আর কত খাবি? নিজের দিকেও তাকা, আমার দিকেও তাকা। কোন দিক থেকে আমাকে আটার বস্তা মনে হয়? রিয়াদ বলল, লা সারাদিন খাই খাই করে, এবার খাওয়া একটু কমা।
তোর এই হাতির মতো শরীর দেখলে বউ বাপ বাপ করে পালাবে। ইমরান পেটে হাত বুলাতে বুলাতে বলল, মাগো, 2টা ভাত দেও, কতটা দিন খাই না আমি। জুই একটা বালিশ ছুঁড়ে বলল, এই ড্রামের পেট ফুটো করলে খাবার ছাড়া কিছু পাওয়া যাবে না। ইমরান বিজ্ঞদের মতো বলল, নো, শুধু খাবার নয়, সাথে গুও পাবি। প্রিয়া নাকমুখ কুচকে বলল, এই হা লার বোলদরে বাথরুমের ট্যাঙ্কিকে আধা ঘন্টা চুবিয়ে রাখো। গু খেয়ে পেট ভরাক। ইমরান কবিতা বানালো, ওগো প্রিয়া, তোমারে দেখি আমি, চক্ষু মেলিয়া মেলিয়া, তুমি আমার জানের জান, বাকি সব থু, চলো দুজনে মিলিয়া ভক্ষণ করি গু। সবাই হো হো করে হেসে গড়াগড়ি খেলো। প্রিয়া কটমট করে বলল, খা লাভণ্ড, তুই গু খাবি খা, সাথে আমাকে নিমন্ত্রণ জানাস কেন? ইমরান আবার ও গান ধরল, পুষ্প হেসে কুটি কুটি, সব পাগলের দেখা তার সাথে। বন্ধুরা এক পাগল, বর আরেক পাগল। হাসি চেপে রাখার চেষ্টা করে পুষ্প বলল, ভাই তোরা এবার থামো, আমি আর হাসতে পারছি না। ইমরান তুই বাইরে যা, মা চাচি কাউকে বললেই তো ড্রাম ভর্তি করে দেবে। হসপিটাল থেকে বেরিয়ে বউকে সারপ্রাইজ দিতে রাউফুন সোজা শ্বশুর বাড়িতে গেল। সেখানে গিয়ে হতাশ হল, তার বউ নাকি তার নানা শ্বশুরের বাড়ি বেড়াতে গিয়েছে। কি আশ্চর্য! বরের মান ভাঙাতে না পেরে একেবারে নানার বাড়ি গিয়ে উঠতে হবে নাকি? না, এবার দেখছি একটা সাংঘাতিক ধোলাই দিতে হবে। রাউফুন মলিন চেহারা নিয়েই বাড়ি ফিরল। রাতের খাবার খেয়ে ঘরে ফিরতেই সে সারপ্রাইজড হলো। প্রচণ্ড শকে তার মুখের বুলি উড়ে গেল। ভরকে গেল রাউফুন। বিস্ময়ভাব না কাটতেই আচমকা আক্রমণে তাল সামলাতে পারল না। পুষ্প কিছু বলার সুযোগ না দিয়েই দৌড়ে এসে রাউফুনকে জড়িয়ে ধরল। ধাক্কা সামলাতে না পেরে রাউফুন খাটে পড়ে ভর্তা হয়ে গেল। পুষ্প ছাড়ল না। শক্ত করে জড়িয়ে ধরে বলল, ডাক্তার প্লিজ আর রাগ করে থাকবেন না। রাউফুন জোরে শ্বাস নিয়ে বলল, আগে ছাড়ো। পুষ্প ছাড়ল না, বরং হাতের বাঁধন আরেকটু শক্ত করে বলল, না, ছাড়ব না। আগে বলুন আপনি রাগ করে নেই। রাউফুন মজার ছলে বলল, কি সাংঘাতিক, কি সাংঘাতিক পুষ্প! শ্বশুর আব্বাকে কিভাবে বলি তার মেয়ে আমাকে ছাড়া বাঁচবে না? পুষ্প মেকি রাগ দেখিয়ে বলল, আপনাকে এত কথা তো বলতে বলিনি। আপনি আগে বলুন আমার উপর রাগ করে নেই। রাউফুন বলল, আগে তো আমাকে ছাড়ো, ঘামে ভিজে আছে শরীর, আর বেশিক্ষণ এভাবে থাকলে দুর্গন্ধ ছড়াবে। ফ্রেশ হতে দাও আগে। পুষ্প সরে বসল। রাউফুন বড় বড় শ্বাস নেওয়ার ভঙ্গিতে উপরে দুহাত তুলে বলল, আজ বড় বাঁচা বেঁচে গিয়েছি, আল্লাহ রক্ষা করেছেন। এক্ষুনি বুকে পাথর চাপা পড়ে মারা যেতাম। পুষ্পর তীক্ষ্ণ চাহনি নজরে পড়তেই রাউফুন ওয়াশরুমে ঢুকে পড়ল। খাটের উপর বসে পা দোলাতে দোলাতে রাউফুনের অপেক্ষা করল পুষ্প। এই ঘরটা দেখার মতো আর কিছুই নেই। আজ বিকেল থেকে এই ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শেষ। একেবারে গোসল নিয়েই বের হলো রাউফুন। চুলে তোয়ালে চালাতে চালাতে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলো তো? তুমি একেবারে শ্বশুর বাড়ি। কাহিনী কি? পুষ্প ভাব নিয়ে বলল,
আমার শ্বশুর বাড়ি আমি কখন আসব না সেটা জানার আপনি কে? রাউফুন কিছু বুঝে ফেলার ভঙ্গিতে ঈষৎ চোখ বড় করে বলল, ওহ, আমি তো ভুলেই গিয়েছি। এটা আপনার শ্বশুর বাড়ি। তবে কৃপা করে যদি এই অধমকে কাহিনীটি বুঝিয়ে বলতেন তাহলে বড়ই উপকৃত হতাম। পুষ্প বলল, আপনি উপকৃত হলে আমার কি লাভ? রাউফুন কিছু একটা ভেবে বলল, এই ধরুন, আপনার উপর আর রাগ করে থাকলাম না। পুষ্প ফতাফত মুখ খুলল। আজ আঙ্কেল আন্টি রিশা গিয়ে আমাকে নিয়ে এসেছে। পরে রিসিপশন অনুষ্ঠান করা যাবে। তবে আপনাকে জানানো বারণ ছিল। রাউফুন কপালে ভাঁজ ফেলে বলল, নিশ্চয়ই এই বুদ্ধি আপনার আর আপনার ননদিনীর। পুষ্প ঠোঁট টিপে হাসি থামানোর চেষ্টা করে অন্যদিকে ফিরে গেল। রাউফুন মিটিমিটি হেসে পুষ্পর গালে চুমু দিয়ে বসল। পুষ্প দুহাতে মুখ ঢেকে বলল, খেতে আসুন। আন্টি বলে দিয়েছে আপনি আসলে খাবার দিতে। রাউফুন মাথা দুলিয়ে পুষ্পর পিছু পিছু ডাইনিং এ গেল। খাবার সব বেড়ে রাখাই আছে। রাউফুন হাত ধুয়ে বসে পড়ল। পাশের চেয়ার টেনে পুষ্পকে ইশারা করল বসে পড়তে। পুষ্প আমতা আমতা করে বলল, আপনি খেয়ে নিন। আমিও এই তো বসছি। রাউফুন বলল, দুটো প্লেটের দরকার নেই। পাশে বসো, আমি খাইয়ে দিচ্ছি। এটা শুধু গতকাল রাতে একটু কষ্ট দেওয়ার জন্য পুষিয়ে দিচ্ছি। পুষ্প একটি খাবারের প্লেট ঢেকে রাখল। একই প্লেটে ভোজন শেষে দুজন ঘরে গেল। রাউফুন একটু রোমান্টিক মুডে আছে। তখনই ঘরে প্রবেশ করল নাবিল। খাটের মাঝখানে বসে বলল, আপু, আমি তুমি আর দুলা ভাইয়ার মাঝখানে ঘুমাবো। রাউফুন হতবিহ্বল চাহনি নিক্ষেপ করে বলল, এ আবার কোথা থেকে উদয় হলো? ও আমার সাথেই এসেছে। পুষ্পের কথা শেষ হতে না হতেই নাবিল বলল, বালিশ দাও, রিশা আপুর সাথে ঘুমাবো না। সে আমাকে লজ্জা কথা বলে। রাউফুন বলল, তুমি না বড় হয়ে রিশাকে বিয়ে করবে? একটু লজ্জা কথা বললে কিছু হবে না। নাবিল যাবে না বলে জেদ ধরে রইল। রাউফুন দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, শালাবাবু আসার আর সময় পেল না। শেষমেশ আমার মুডের 12টা বাজাতে তাকে এখনই আসতে হলো। রিশা রুমে ঢুকে বলল, নাবিল জামাই আসো আসো, এত রাগ করলে তো হবে না। চলো আপু, আর দুলা ভাইয়াকে ডিস্টার্ব করা একদম উচিত নয়। নাবিল মুখ ঝামটা মেরে পুষ্পর পেছনে লুকিয়ে বলল, তোমার সাথে যাব না। তুমি আমাকে লজ্জা কথা বলো। আমি তোমাকে বিয়ে করব না। পুষ্প রিশাকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে বলল, আচ্ছা, ও ঘুমাক আমাদের কাছে। রিশা ভাইয়ের অসহায় চেহারায় নজর দিল। রাউফুন ইশারায় বোঝালো, যা বোন, আমার কপালে এটাই লিখা ছিল। রিশা চলে গেল। মাঝখানে বালিশ দিয়ে নাবিল শুল। দুপাশে রাউফুন আর পুষ্প। সকালে ঘুম ভাঙতেই পুষ্প নিজেকে আবিষ্কার করল রাউফুনের পিঠে মাথা দেওয়া অবস্থায়। রাউফুন উপর হয়ে শুয়ে আছে, নাবিলের মাথা বিপরীত দিকে, পা পুষ্পর উপর। সকাল সকাল নিজেদের এই অবস্থা দেখে পুষ্প ধরেই নিল রাতে এমন অলটপালট হওয়ার সম্পূর্ণ দোষ নাবিল আর রাউফুনের। কারণ সে তো রাতে ওলটপালট হয়ে ঘুমায় না। রাতে খাবার টেবিলে সবাই একত্র হয়েছে।
নাবিলের দাদি মেজ ছেলের কাছে গ্রামে ছিলেন কিছুদিন। এখন বড় ছেলের কাছে ঢাকা এসেছেন, কিছুদিন পর আবার ছোট ছেলে, আবার মেয়ের কাছে, এভাবেই সব ছেলে মেয়ের কাছে ঘুরে ফিরে থাকছেন। নাতবউ তার পছন্দ হয়েছে। তবে খাবার টেবিলে একবার বেশ হুমকি দিলেন বাচ্চা কাচ্চা নিয়ে নিতে, নয়তো নাতিকে আরেকটা বিয়ে করিয়ে ফেলবেন। নাবিল চুপচাপ খাবার গিলছে। সে ভাবলেশহীন, যেন কিছুই তার কানে পৌঁছায়নি। পুষ্প কটমট দৃষ্টিতে তাকালো রাউফুন আর দাদি শাশুড়ির দিকে। মনে মনে দাঁত দিয়ে দুজনের হাড় মাংস চিবিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছে। খাবার শেষ করেই দাদি পুষ্পকে ডেকে বসলেন নিজের ঘরে। পুষ্প খাওয়া শেষ করেই দাদির ঘরে গেল। তিনি পাশে ইশারা করে বললেন, বসো। পুষ্প বিনা বাক্য ব্যয় পাশে বসে পড়ল। দাদি নরম সুরে বলল, শুনো বু, তুমি আমার কথায় রাগ হইও না। তোমরা তো বাচ্চার কথা কইলেই রাগ হও। সংসার তোমাগো, বাচ্চাও তোমাগো, তবে জামাইরে আঁচলে বাইন্ধা রাখবা। দরকার হইলে কাঁঠালের আঠা দিয়ে আটকাইয়া রাখবা, কোনোমতেই যেন আঁচল ছিঁড়া যাইতে না পারে। রাউফুন হাত তালি দিতে দিতে ভেতরে প্রবেশ করে বলল, বাহ দাদি, বাহ, তুমি তো দেখছি সাংঘাতিক চিটারি করছো। চোরকে বলছো চুরি কর, গেরস্তকে বলছো সজাগ থাক। এদিকে আমার বিয়ে দিচ্ছ, আবার তাকে আঁচলে বাধা ও শিখিয়ে দিচ্ছ। আমার আর বিয়ে করা হলো না। পুষ্প রোশানল দৃষ্টি মেলে বলল, বিয়ে করা ছুটাচ্ছি। রাউফুন ভয় পাওয়ার ভান করে বলল, দাদি, তুমি আমার কি সর্বনাশটাই না করলে? আজ রাতে আমায় খাটের বাইরে ছুঁড়ে মারবে। শুধু একটা হাঁচি আমাকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমি সারা জীবন হেঁচে যাব, তাতে কার কি সমস্যা? আমি কি বলেছি নাকি আমাকে বিয়ে করুন? রাউফুন আর চোখে তাকিয়ে মিটিমিটি হাসল। দাদি দুজনের কাণ্ডকারখানা দেখে ঠোঁট টিপে হাসছেন। পুষ্প দপদপ পা ফেলে বেরিয়ে গেল। রাউফুন দাদির সাথে কিছুক্ষণ কথা বলে নিজেও ঘরে ফিরল। এসেই দেখল তার জনাবা খাটের শেষ প্রান্তে উল্টো হয়ে শুয়ে আছে। এধারে জীবনেও গা ঘেঁষতে আসবে না। রাউফুন আস্তে আস্তে কাছে ভিড়ল, পেছনে থেকে জড়িয়ে ধরতেই ঝাঝালো সুর কানে বাজল, একদম কোনো কথা নেই আপনার সাথে। আমি তো হাঁচতে হাঁচতে দিন পার করি। যান, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করুন। রাউফুন বলল, সে কি? আমি বিয়ে করলে তুমি রাগ করবে না? পুষ্প ফোঁস করে শ্বাস ফেলে রাউফুনের দিকে ঘুরল। শক্ত চোয়ালে বলল, কাল সকালে গিয়েই রামদার অর্ডার দেব। রাউফুন শব্দ করে হেসে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, এখন থেকে পিঠে ট্যাগ লাগিয়ে ঘুরতে হবে, আমার একটা জল্লাদ বউ আছে, মেয়েরা আমার থেকে দূরে থাকুন। এ পর্যায়ে পুষ্প নিজেও হেসে দিল। শরতের স্নিগ্ধ কোমল প্রকৃতি, মেঘমুক্ত আকাশে শিমুল তুলোর মতো শুভ্র মেঘের ভেলা, দূর্বাঘাস ভিজে ওঠে শিশিরবিন্দুর ছোঁয়ায়। দূর থেকে শিউলি ফুলের সুবাস ভেসে আসে। ইদানিং পুষ্পর সময়গুলো বেশ আনন্দে কাটে। সারাদিন শাশুড়ি, ননদ, শ্বশুর এদের সাথেই সময় কাটে, রাত হলেই রাউফুনের সাথে খুনসুটিতে মেতে থাকে। শুক্রবার দুজনে মিলে ঘোরাঘুরি করে, মাঝে মধ্যে রাতে লং ড্রাইভে বের হয়। পুষ্প রান্নাঘরে ঢুকেই বলল, মা, তুমি কিন্তু আমাকে মেরে ধরে রান্না শেখাবে। আমি কিন্তু কিছুই শিখে আসিনি। পুষ্প প্রথম প্রথম আঙ্কেল আন্টি বললেও এখন মা বাবা বলে ডাকে। রাউফুনের বাবা মা রাগ হন আঙ্কেল আন্টি ডাকলে। রাউফুনের মা রোকসানা বললেন, পাশে দাঁড়িয়ে দেখতে থাক।
দেখতে দেখতেই শিখে যাবি। রিশাকেও আমি রান্না শেখাতে পারিনি, ওকে ওর শাশুড়িই শিখাক। বিকেলে সোফায় শুয়ে শুয়ে বিভিন্ন রেসিপি দেখছিল পুষ্প। রোকসানা জিজ্ঞেস করল, কি দেখছিস? পুষ্প বলল, রেসিপি দেখছি। আজ বিকেলের নাস্তা আমি বানাবো। তুমি রেস্ট করো। সন্ধ্যায় রোকসানার ডাকে ঘুম ভাঙল পুষ্পর। ঘুম থেকে উঠেই বলল, বিকেল কি শেষ? রোকসানা মৃদু হেসে বলল, ফ্রেশ হয়ে আয়, এখন সন্ধ্যা। পুষ্প লজ্জায় দাঁতে জিহ্বা কাটল। ওর বিকেলের নাস্তা বানানোর কথা ছিল, অথচ রেসিপি দেখতে দেখতে সে নিজেই সোফাতে ঘুম রেসিপি হয়ে গিয়েছে। জানালার পর্দা সরিয়ে খাটের পাশে এসে দাঁড়ালো রাউফুন। চিন্তিত গলায় ডাকল ঘুমন্ত পুষ্পকে। ইদানিং মেয়েটা বেশিরভাগ সময়ই ঘুমিয়ে কাটায়। ঘুমের কারণে প্রায়ই ভার্সিটি মিস দেয়। তার মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। আগের মতো খাওয়া দাওয়া নেই, সারাক্ষণ ঘুমাতে পারলেই বাঁচে। গতবার পিরিয়ড মিস গিয়েছে, তাই রাউফুনের মন কিছু একটা আঁচ করল। ভাবল একবার ডাক্তার দেখিয়ে নিলে ভালো হবে। রাউফুনের ডাকে সাড়া দিল না পুষ্প। রাউফুন আরও কয়েকবার ডাকার পর পুষ্প অন্য পাশ ফিরে ঘুমায়। এবার রাউফুন কাঁথা সরিয়ে বলল, দেখি ওঠো, বেশ বেলা হয়ে গিয়েছে। সকাল বেলা এতটা ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো নয়। পুষ্প বিরক্তি প্রকাশ করে সদ্য ঘুম থেকে জাগা ভাঙা ভাঙা গলায় বলল, এমন করছেন কেন? আমাকে ঘুমাতে দিন। রাউফুন ফোঁস করে শ্বাস ফেলে আরেকটু জোর দিয়ে পুষ্পকে উঠিয়ে বসালো। পুষ্প রেগে গেল। বিরক্ত করছেন কেন? আপনি হাসপাতালে যাচ্ছেন, যান। আমাকে কেন ডাকছেন? রাউফুন পাত্তা দিল না পুষ্পর কথায়। জোর গলায় বলল, যাও এক্ষুনি ফ্রেশ হয়ে আসো। পুষ্প দপদপ পা ফেলে মাথার রাগ ফ্লোরে ঝাড়ল। শব্দ করে ওয়াশরুমের দরজা বন্ধ করে কিছুক্ষণ দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে নিল। বাইরে থেকে রাউফুনের ডাকে চমক কাটল। ঘুম পালিয়ে গেল দুচোখ থেকে। রাউফুন বলল, তাড়াতাড়ি আসছো না কেন? একসাথে নাস্তা করব। কতদিন তুমি একা একা নাস্তা করছো খেয়াল আছে? এই তুমি কি ওয়াশরুমে ঘুমাচ্ছ? পুষ্প উত্তর না দিয়ে চটপট ফ্রেশ হয়ে বের হল। মুখ ভার করে তোয়ালেতে মুখ মুছে নিল। রাউফুন আয়নার সামনে দাঁড়িয়ে চুলের যত্নে হাত চালাতে চালাতেই বলল, মনে হচ্ছে নিজের আরেকটু যত্ন নেওয়া উচিত। পুষ্প আয়নার ভেতর দিয়েই দৃষ্টি ফেলে আর চোখের চাহনি নিক্ষেপ করল রাউফুনের উপর। সেই দৃষ্টিকে উদ্দেশ্য করেই রাউফুন বলল, না, আজকাল বউয়ের চোখ পড়ছে না আমার উপর। সে সারাক্ষণ ঘুমিয়ে কাঁদা। ভাবলাম আমার রূপ বুঝি কমে গেল, আদর কদর কিছুই পাচ্ছি না। পুষ্পর ভাবান্তর হল না। তোয়ালে রেখে এলোমেলো চুলে বেরিয়ে গেল। তার রাগ এখনো কমেনি। কেন তাড়াতাড়ি ঘুম থেকে তুলল? কিছুক্ষণ পর আপনা আপনি রাগ পানি হয়ে যাবে। ইদানিং কেন এমন হচ্ছে সে নিজেও বুঝে পায় না। নাস্তা করতে বসেও তেমন একটা খেলো না পুষ্প। উঠে চলে গেল রান্নাঘরে। এক বাটি চানাচুর নিয়ে ঘরে ফিরল। রাউফুন ঘরে ঢুকেই হতাশ হল। প্রতিদিনের মতো আজও বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে।
পাশে চানাচুরের বাটি রাখা। মাঝে মধ্যে দু একটা চানাচুর পেটে চালান করছে। রাউফুন পাশে বসে জিজ্ঞেস করল, নাস্তা করলে না ঠিক মতো? এগুলো এখন কি খাচ্ছ? তুমি দেখছি দিন দিন স্বাস্থ্যের প্রতি অমনোযোগী হয়ে যাচ্ছ। পুষ্প স্বাভাবিকভাবে উত্তর দিল, আমার নাস্তা খেতে ভালো লাগে না। রাউফুনের কণ্ঠ কোমল হল, স্নিগ্ধ নির্মল গলায় শুধালো, আচ্ছা, ভার্সিটি যাবে না তুমি কিন্তু কারণ ছাড়া এখন ক্লাস মিস দিচ্ছ। এবার পুষ্প চোখ মুখ কুঁচকে বলল, ভালো লাগে না ভার্সিটি যেতে। রাউফুন আদুরে হল, কোমলতায় সিক্ত করল পুষ্পর কপল জোড়া। উষ্ণ চুম্বনে কণ্ঠস্বর আরেকটু খাটো করে নিল, এভাবে সবকিছুতে হেলাফেলা করা ঠিক না। পরে এসব নিয়ে প্রচুর সাফার করতে হয়, তখন আফসোস করবে। পুষ্প মাথাটি এলিয়ে দিল রাউফুনের কোলে। একপাশে ফোন ছুঁড়ে রেখে দুহাতে কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে বলল, আমার ইদানিং কিছুই ভালো লাগে না, শুধু ঘুমাতে ইচ্ছে করে, প্রচুর ঘুম পায়। চুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল চালিয়ে আদর মেশানো গলায় রাউফুন বলল, কেন? আদর কি কম পড়ছে? আমি বোধহয় শুনেছি আদর কম পড়লে ঘুম পায় বেশি। পুষ্প নিঃশব্দে হেসে রাউফুনের পেটে নাক ঘষল। হাসিতে শব্দ না হলেও টের পেল রাউফুন। পুষ্পকে সরিয়ে দিয়ে বলল, উঠে বসো। পুষ্প উঠতে না চাইলেও অগত্যা উঠল। দুহাতে পুষ্পর নরম চিবুক ধরে চিকন অধর জোড়ায় স্পর্শ দিয়ে বলল, চলো হাসপাতাল থেকে ঘুরে আসি। রাতে আমরা ঘুরতে বের হব। পুষ্প সরে বসল, না, ভালো লাগছে না হাসপাতালে যেতে। আপনি যান। রাউফুনের জোর করাতেও কিছু হলো না। হাসপাতালের দেরি হয়ে যাচ্ছে। রাউফুন ভাবল রাতে ঘুরতে নিয়ে গেলে তখন রাজি করানো যাবে। পুষ্পর কপালে চুমু দিয়ে ঘর থেকে বের হলো। মাকে জড়িয়ে বলল, আসছি মা। রোকসানা আল্লাহর হাওলা করে বললেন, সাবধানে যাস। পুষ্প নিচে নামল রাউফুন যাওয়ার ঘণ্টাখানেক পর। রান্নাঘরে উকি দিতেই দেখল রোকসানা রান্না করছে আর সাহায্যকারী মেয়েটি এটা ওটা এগিয়ে দিচ্ছে। পুষ্প রোকসানার পাশে গিয়ে দাঁড়াল। তিনি একবার তাকিয়ে বললেন, শরীর ঠিক আছে তোর? পুষ্প অবাক হয়ে বলল, আমার আবার কি হবে? রোকসানা বললেন, তোর শরীর কিন্তু অন্য কথা বলছে। কোনো পরিবর্তন লক্ষ্য করিসনি তুই? পিরিয়ড মিস গিয়েছে। পুষ্প অবাক হলো রোকসানার কথায়। মাথা নেড়ে জানালো তার গত মাসে পিরিয়ড মিস গিয়েছে। রোকসানা হাসি হাসি মুখ করে বললেন, রাউফকে বলে একবার ডাক্তার দেখিয়ে এসো। পুষ্প বোধহয় বুঝতে পারল রোকসানার ইঙ্গিত, তাই আমতা আমতা করে বলল, কিন্তু মা, আমার তো মাথা ঘোরানো, বমি এসব হচ্ছে না। খালি ঘুম পাচ্ছে আর শরীর একটু দুর্বল লাগছে। রোকসানা বললেন, সবার তো আর এক রকম সমস্যা দেখা দেয় না। তাছাড়া সব সন্তানের ক্ষেত্রে ও মায়েদের সবসময় একরকম সমস্যা হয় না। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। পুষ্প খানিক লজ্জা পেল। কথা ঘুরাতেই বলল, আমি তোমাকে হেল্প করি। কি করতে হবে বলো। রোকসানা বাদ সাধলেন, বললেন, এখন আর সাহায্য লাগবে না। মুন্নি সব করে দিচ্ছে, আমি শুধু রান্নাটাই করছি।
পুষ্প তবুও সাথে দাঁড়িয়ে রান্নায় হাত দিল। গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে তোয়ালে চালাতে গিয়েই মনে পড়ল শাশুড়ির কথা। আপনা আপনি নজর চলে গেল শরীরের সাথে লেগে থাকা চিকন পেটে। জামার উপর দিয়েই পেটে হাত রাখল পুষ্প। অদ্ভুত অনুভূতিতে গায়ে কাটা দিয়ে উঠল। সত্যি সত্যি কি এই পেটে একটি বাবু আছে? নরম তুলতুলে গুলুমুলু বাবু। আচ্ছা যদি বাবু না থাকে? কথাটি ভেবেই মন খারাপ হয়ে গেল পুষ্পর। মুঠোফোনের তীব্র শব্দে ভাবনার সুতো কাটল। পুষ্প ফোন তুলে রাউফুনের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। রাতে বেশ হাসিখুশি ভাবেই রাউফুনের সাথে বের হল পুষ্প। নির্জন রাস্তায় স্টিয়ারিংয়ে হাত রেখে ধীর গতিতে ড্রাইভ করতে করতেই রাউফুন বলল, আমি তোমার কথা শুনছি না। কাল একবার ডাক্তার দেখিয়ে আসবে আমার সাথে গিয়ে। পুষ্প মৃদু হেসে বলল, ডাক্তার তো আমার পাশেই আছে। পুরো রাত ও ডাক্তার আমার পাশে থাকে। রাউফুন কপট রাগ দেখিয়ে চোখ রাঙাল। পুষ্প হেসে ফেলল, বলল, আচ্ছা ঠিক আছে, কাল আপনার সাথে যাব। রাউফুন স্বস্তির শ্বাস ফেলল। জনমানবহীন একটা জায়গায় গাড়ি থামাল। পুষ্পকে নিজের দিকে ফিরিয়ে দুহাতে আলতো করে চিবুক চেপে ধরল। ভাষা ভাষা চোখজোড়ায় গভীর দৃষ্টি ফেলে বলল, নিজের খেয়াল রাখা শিখতে হবে। সাথে তোমাকে মনে রাখতে হবে তোমার সাথে কতগুলো মানুষ জড়িত। এখন তুমি যদি নিজের প্রতি যত্ন নেওয়া না শেখো তাহলে অসুস্থ হয়ে পড়বে। তখন তো আমি আরেকটা বিয়ে করে ফেলব। সে সময়টা তোমার ভালো লাগবে। রাউফুনের হাত সরিয়ে দিল পুষ্প। রাউফুন ভাবল বিয়ের কথা বলায় রাগ করে তার সাথে কথা বলবে না। কিন্তু তাকে অবাক করে দিয়ে পুষ্প রাউফুনের দিকে আরেকটু এগিয়ে এসে দুহাতে রাউফুনের গালে হাত রাখল। পরপর সময় নিয়ে গালে, কপালে, নাকে, চোখে, ঠোঁটে অধরের মিষ্টি ছোঁয়া দিয়ে বলল, আপনাকে আমি দ্বিতীয়বার বিয়ে করার সুযোগটাই দেব না। এত ভালোবাসবো যে আমার ভালোবাসা ছেড়ে অন্য কারো ভালোবাসা পাওয়ার ইচ্ছেই জাগবে না। রাউফুনের চোখজোড়ায় হাসির ঝলক। পুষ্পকে টেনে নিজের কোলে বসিয়ে নিল। নাকের ডগায় চুমু দিয়ে বলল, আমার তো একটু একটু ভালোবাসায় হয় না, অনেকখানি ভালোবাসা লাগে। পুষ্প মিটিমিটি হেসে অধরের গাঢ় ছোঁয়া দিল রাউফুনের অধরে। পুষ্পকে তার সিটে বসিয়ে রাউফুন পুনরায় ড্রাইভে মন দিল। দুজনের মেজাজি বেশ ফুরফুরে। অনেক রাত করে তারা বাড়ি ফিরল। ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর বিছানায় এলে দিল। সকাল হলেই আবার ছুটতে হবে ব্যস্ত শহরের ব্যস্তময় জীবনে। নিজের শরীরের তুলনায় ছোট শরীরটাকে বুকে চেপে চোখ বুজল রাউফুন। চোখ সয়ে আসা অন্ধকার বিলীন হয়ে ধরণীর বুকে এক চিলতে আলোর দেখা মিলল। সূর্যের কিরণ জানালা ভেদ করে চোখে পড়তেই উঠে পড়ল রাউফুন। পাশে পুষ্প নেই। আজ এত তাড়াতাড়ি পুষ্প উঠে গিয়েছে দেখে অবাক হল রাউফুন। ফ্রেশ হয়ে ঘরে ফেরার আগে বারান্দায় উকি দিল। পুষ্পকে দেখা যাচ্ছে। মুখ ভার করে দূরের কিছু লক্ষ্য করছে। রাউফুন দূরে দৃষ্টি রেখে কিছুই দেখতে পেল না। তাই মুখের পানি ঝেড়ে পুষ্পর দিকে ছুঁড়ে দিয়ে বলল, কি দেখছেন মিসেস? আপনার হাজবেন্ড তো এখানে, তাকে দেখুন। পুষ্প মলিন চেহারায় তাকালেও কিছুই বলল না। রাউফুন সেটা লক্ষ্য করে এগিয়ে গেল। পুষ্পর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? আজ আবার মন খারাপ কেন? পুষ্প দুহাতে রাউফুনের পিঠ জড়িয়ে বুকে মুখ গুজে দিয়ে মন মরা হয়ে বলল, পিরিয়ড। আমি ভেবেছিলাম। পুষ্পর অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ করতে না দিয়ে রাউফুন সান্ত্বনার সুরে বলল,
এত মন খারাপ করার কি আছে? মাঝে মধ্যে অনেকেরই এমন সমস্যা হয়, কারো 2 মাস 3 মাস পিরিয়ড মিস হয়ে আবার সব ঠিক হয়ে যায়। আল্লাহ যখন চাইবেন তখন আমাদের ঘরেও বাবু আসবে। পুষ্পর মন খারাপ ভাব কিছুটা কাটল। রাউফুন বলল, ঘরে এসো, আমরা একসাথে নাস্তা করব। পুষ্প রাউফুনের সাথেই নিচে গেল। নাস্তা করে যথারীতি রাউফুন হসপিটালে চলে গেল। রাউফুনের বাবা তার কাজে বের হলেন, রিশা ক্লাসের উদ্দেশ্যে গেল। বাড়িতে বউ শাশুড়ি দুজন রইল, সাথে মুন্নি মেয়েটাও আছে। রোকসানা বললেন, তোকে না বললাম আজ রাউফের সাথে হাসপাতাল যেতে? পুষ্প মুখ ভার করে বলল, ওসব কিছু না মা, আজ সকালেই পিরিয়ড শুরু হয়েছে। রোকসানা বললেন, তাহলে আমার ভাবনাটাই ভুল। আচ্ছা, মন খারাপ করে থাকিস না। স্বাভাবিকের তুলনায় অধিক রক্তক্ষরণ হচ্ছে, তলপেটে অস্বাভাবিক যন্ত্রণা করছে। পুষ্প রোকসানাকে শুধু পেটে ব্যথার কথা জানালো। তিনি স্বাভাবিক পিরিয়ডের ব্যথা ধরে নিয়ে ব্যথা নিরাময়ের একটা ট্যাবলেট ধরিয়ে দিলেন, কিন্তু ব্যথা কমল না। পুরো দিন এভাবেই কাটল। কিছু সময়ের জন্য ব্যথা কমে আসায় চোখের পাতা এক করল পুষ্প। রাউফুন বাড়ি ফিরে আজ পুষ্পকে ঘুমে পেল। খাবার খাওয়ার সময় রোকসানাকে একবার জিজ্ঞেস করল, সবাই খেয়েছে কিনা? তিনি বললেন, পুষ্প খায়নি, পেটে ব্যথা হচ্ছে। রাউফুন কোনোরকমে খেয়ে পুষ্পকে ডাকল। চোখ মুখ কেমন সাদা হয়ে আছে, একদিনে চোখ দুটো কেমন গভীরে তলিয়ে গিয়েছে। পুষ্প একবার তাকিয়ে আবার চোখ বুজে নিল। রাউফুন চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, না খেয়ে ঘুমিয়েছ কেন? খাবে না? পুষ্প মাথা নেড়ে জানালো খাবে না। রাউফুন বেশ কয়েকবার খাওয়ার কথা বললেও পুষ্প উঠল না। অসুস্থ বলে রাউফুন ও আর বেশি জোর দিল না। রাতে রাউফুন জেগে গেল। অনেকক্ষণ যাবৎ কানে মৃদু গঙানির শব্দ হচ্ছিল। উঠে দেখল পুষ্প পেটের নিচে বালিশ দিয়ে দাঁতে দাঁত চেপে আছে। রাউফুন ডিম লাইট বন্ধ করে বেশি আলোর লাইট জ্বালিয়ে দিল। অস্থির গলায় বলল, কি হয়েছে? পেটে বেশি ব্যথা হচ্ছে। পুষ্প শুধু মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। রাউফুন সময় দেখল, এখন মধ্যরাত। এ মুহূর্তে হাসপাতালে গেলেও গাইনোলজিস্ট পাওয়া যাবে কিনা সন্দেহ। তাদেরও একটা ব্যক্তিগত জীবন আছে। হট ব্যাগে গরম পানি নিয়ে পুষ্পর পেটে কোমরে সেক দিল। রাতটা কোনোভাবে পার হল। রাউফুন সকালে হাসপাতালে যাওয়ার সময় পুষ্পকে সাথে নিয়ে গেল। ছেলের ফোন পেয়ে রোকসানা হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটলেন। হাসপাতালের ওয়েটিং রুমে জনসমাগম। কেউ বসে আছেন ডাক্তার দেখাবেন বলে, কেউ বা ডাক্তার দেখাতে মা, বোন বা স্ত্রীকে নিয়ে এসেছেন। বড় বড় প্রাইভেট হাসপাতালগুলো ঝকঝকে তকতকে পরিষ্কার থাকে, কোথাও ময়লার টিকিটাও থাকে না। পুষ্পকে নিয়ে প্রথমেই একজন গাইনোকোলজিস্ট এর শরণাপন্ন হল রাউফুন। পরিচিত ডাক্তারের স্ত্রী হওয়ার সুবাদে আচরণের দিকটায় আরও নম্রতা, মিষ্টিতা, কোমলতা পেল পুষ্প। খুঁটিনাটি প্রয়োজনীয় কিছু বিষয় সম্পর্কে অবগত হয়ে ডাক্তার হাফসা সানজিদা পরীক্ষা নিরীক্ষায় গেলেন। অতিরিক্ত রক্তক্ষরণ আর তলপেটে অস্বাভাবিক ব্যথাটি স্বাভাবিক পিরিয়ডের ব্যথা নয়। তিনি চেয়ার ঘুরিয়ে রাউফুনের মুখোমুখি হলেন। আপাতত পুষ্পকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় কথাবার্তাগুলো রাউফুনের সঙ্গেই সেরে নিচ্ছেন ডাক্তার হাফসা সানজিদা। দুহাত মুঠোবন্দি করে কনুইয়ে ভর করে হাত দুটো টেবিলে রাখলেন। সরাসরি চূড়ান্ত কথায় পৌঁছাতেই বললেন, ডক্টর রাউফুন, আপনার ওয়াইফের মিসক্যারেজ হয়েছে।
অনেক সময় মিসক্যারেজ হওয়ার যথাযথ কারণগুলো আমরা নির্ণয় করতে পারি না। আপনার স্ত্রীর ব্যাপারটিও তেমন। আপনি একজন ডক্টর, তাই আমার কথাগুলো আপনার বোঝার কথা। অনেকগুলো কারণেই মিসক্যারেজ হতে পারে। তার মধ্যে কিছু কারণ হিসেবে আমরা যে সকল কারণকে প্রাধান্য দিই সেগুলো হলো: বাচ্চার জন্মগত ত্রুটি, যেমন গর্ভধারণের সময় ভ্রূণ যদি অনেক বেশি অথবা কম ক্রোমোজোম পায় তখন ভ্রূণ ঠিকমতো তৈরি হয় না, ফলে মিসক্যারেজ হয়ে যায়। আবার মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে রক্ত সরবরাহ হওয়ার মাধ্যমে কোনো ত্রুটি থাকলেও মিসক্যারেজ হয়। অনেক সময় জরায়ুর ত্রুটি, অস্বাভাবিক আকৃতির কারণে বাচ্চা বেড়ে উঠতে না পেরে মিসক্যারেজ হয়। তাছাড়াও মায়ের অসুস্থতা, যেমন কিডনি সমস্যা, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, বিভিন্ন ইনফেকশন ইত্যাদি থাকলে, কিংবা মা যদি অতিরিক্ত পরিশ্রম ও অতিরিক্ত ভ্রমণ করে থাকেন, তবে সেক্ষেত্রে মিসক্যারেজ হতে পারে। গর্ভকালীন সময়ে অনেক মায়েরই বিভিন্ন জিনিস খেতে ইচ্ছে করে। অনেকের মলম কিংবা সিগারেটও খেতে ইচ্ছে করে। হাস্যকর হলেও সত্যি। এই ধরনের ব্যাপারগুলো থেকে অবশ্যই দূরে থাকা উচিত। সিগারেট, মদ্যপান, ক্যাফেইন গ্রহণ, অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহারে মিসক্যারেজ হতে পারে। তাই বিবাহের পরবর্তী সময়ে পিরিয়ড মিস গেলে অবশ্যই সতর্ক মেনে চলা উচিত। আপনাদের পরবর্তী সন্তান নেওয়ার ক্ষেত্রে সতর্ক অবলম্বন করতে হবে। আপনারা যদি অতিরিক্ত রক্তক্ষরণ দেখে কালি নিয়ে আসতেন, তাহলে আমাদের চেষ্টা করার কিছু থাকত। রাউফুন মনোযোগ দিয়ে ডক্টরের কথা শ্রবণ করল। ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে সন্তানটির বাবা। না চাইতেও একটা খারাপ লাগা তাকে ঘিরে ধরেছে। যদিও ডাক্তারদের সবরকম পরিস্থিতিতে শক্ত হওয়া মানায়, তবুও ডাক্তারি পেশার বাইরে সম্পর্কগুলো কি বাধা মানে? সুপ্ত অনুভূতিগুলো কি গোপন করা যায়? রাউফুন সবকিছু বুঝে নিয়ে পুষ্পকে রাখা কেবিনের পর্দা ঠেলে ভেতরে প্রবেশ করল। আজ আর রোগী দেখবে না। সুদীর্ঘ আখিজোড়া নিদ্রায় আচ্ছন্ন, হাতে ক্যানুলা ফিট করা। রক্তক্ষরণের ফলে গায়ের চামড়া শুভ্র হয়ে উঠল। মলিন চোয়ালে মায়া মায়া ভাব। কাউকে তীব্রভাবে ভালোবাসলে তার সকল কিছুতেই মায়া খুঁজে পাওয়া যায়, হুটহাট তার যে কোনো রূপে প্রেমে পড়া যায়। এই মুহূর্তে রাউফুনের মনে তীব্র বাসনা জাগল। ইচ্ছে করছে এই রোগা, জীর্ণ শরীরের অধিকারিণীকে তীব্র উৎকণ্ঠায় বুকের সাথে মিশিয়ে নিতে, শুকনো মুখশ্রী উষ্ণ চুম্বনে ছুঁয়ে দিতে। বিনিময়ে তার অধর সুধার ছোঁয়া ললাটে স্থান করে নিতে। রাউফুন মাকে ফোন করে ছোট করেই পুষ্পর মিসক্যারেজের ব্যাপারটা জানিয়ে দিল। কিন্তু তিনি যে হুতাশ করে হসপিটালে পৌঁছে যাবেন সেটা কে জানত? রোকসানা ছেলেকে ফোন করে কেবিন নাম্বার জেনে সোজা চলে এসেছেন। তিনি আরও একটি কাজ করলেন, পুষ্পর বাবার বাড়িতে খবর পাঠিয়ে দিলেন। তাদের তো মেয়ের ভালোমন্দ খবর জানার অধিকার তাদেরও আছে। রাউফুন চাইছিল না সবাইকে টেনশন দিতে। ব্যাপারটা এখন জানানোতে সবাই যতটা প্যানিক করবে, হাসপাতালে এসে হইচই করবে। পরে শুনলে ততটা হইচই হতো না। ঠান্ডা মাথায় সব সামলে ওঠা যেত। রাউফুনের মায়ের সাথে সাথে পুষ্পর বাড়ি থেকেও চাচা চাচি সহ পুষ্পর মাও এসেছেন। তার দাদুকে কেউ নিয়ে আসেনি। তিনি বসে বসে কান্নাকাটি করছেন আর নাতনির জন্য আল্লাহর দরবারে দোয়া চাইছেন। এর মাঝে খতম পড়ার নিয়ত করে ফেলেছেন। আমরা বৃদ্ধ মানুষগুলোকে যতই অবহেলা করি না কেন, বিনিময়ে তারা আমাদের ভালোবাসা দিয়ে যায়। সবসময় তাদের দোয়া আমাদের উপর লেগে থাকে। রেহানা খালাকে দাদুর কাছেই রেখে আসা হয়েছে। উনিও চেয়েছিলেন আসার জন্য, কিন্তু নিয়ে আসা হয়নি।
সবাই পুষ্পকে দেখে সান্ত্বনা বাণী শুনিয়ে যাওয়ার শেষ সময়ে পুষ্পর মা পাশে বসলেন। দুহাতের মুঠোয় শক্ত করে তার হাত চেপে নিয়ে কণ্ঠস্বর খাটো করে কোমল গলায় বললেন, আমি তোমার মা হতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তুমি হয়তো নিজের মায়ের জায়গা আমায় দিতে পারোনি, কিন্তু আমি মন থেকেই তোমায় সন্তানের জায়গায় আসন দিয়েছি। শুধু তোমার মা হতে পারবো বলে তোমার বাবার শর্তে আমি রাজি হয়ে যাই। নিজে কখনো গর্ভে সন্তান ধারণ করার কথা ভাবিনি। আমি জানি আমার একটি মেয়ে আছে। আমি তার মা নই, কিন্তু সে আমার মেয়ে। আমি আল্লাহর কাছে তোমার সর্বোচ্চ সুখ কামনা করি। তুমি দুচোখ মেলে সুখকে বরণ করো। নিশ্চয়ই আল্লাহ তোমায় উত্তম প্রতিদান দেবেন। পুষ্পর মা সন্তর্পণে ভেজা চোখজোড়া লুকিয়ে নিলেন। পৃথিবীতে হাজারো সুখী মানুষ অন্তরে দুঃখকে পুঁজি করে রাখে, তার মধ্যে পুষ্পর মা একজন। তিনি কোনো দোষ না করেও মাতৃত্বের স্বাদ নেওয়া থেকে বঞ্চিত। নামে মাত্র একটা সাংসারিক বেড়াজালে আবদ্ধ থাকলেও তিনি নিজেকে সুখী দাবি করতে পারেন না। নিজের স্বামীর কাছে কখনো মন খুলে ইচ্ছের কথা জানানোর সাহস পান না। তিনি প্রথম স্ত্রী হারিয়ে নির্দয়, কঠিন মানবে পরিণত হয়েছেন। শুধু নিজের দিকটাই দেখলেন, কিন্তু পুষ্পর মায়ের দিকটা দেখলেন না, নিজের মেয়ের দিকটা দেখলেন না। পুষ্পর আজ নিজেকে অপরাধী মনে হচ্ছে। ঢোক গলধকরণ করে নিচু শব্দে শুধালো, আমি সারা জীবন নিজের কাছে অপরাধী থাকব। তোমার জীবনটা ভিন্ন হতে পারত। তুমি একটি সুখী জীবন পেতে পারতে। আমার জন্যই তোমাকে এই সংসারে নিয়ে আসা, অথচ আমার কাছ থেকেই তুমি সামান্যতম গুরুত্ব পাওনি। বিশ্বাস করো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। শুধু আমার মায়ের জায়গায় আমি তোমাকে বসাতে পারিনি। আমাদের সম্পর্কটি আরো সুন্দর হতে পারত যদি বাবা আমাদের দুজনকেই কাছে টানত। পুষ্পর মা তার চুলের ভাঁজে হাত গলিয়ে বললেন, এখনো তো সময় আছে। আমি তোমার মা আছি। পুষ্প চোখ বুজল। নেত্রজোড়ার ধার ঘেঁষে নোনাজল গড়িয়ে পড়ল। সবাই বেরিয়ে গেল। পুষ্পর মাথার কাছে টুল নিয়ে বসল রাউফুন। ডান হাতে পুষ্পর জীর্ণ হাতখানা ধরে অপর হাত চুলের ভাঁজে রাখল। পুষ্প নেত্রপল্লব খুলল। রাউফুনের মুখের দিকে কিছু সময় তাকিয়ে শব্দহীন ভাবে শরীর কাঁপিয়ে কেঁদে উঠল। রাউফুন শক্ত থেকে পুষ্পকে সামলে চলল। তার কণ্ঠস্বর কখনো রূঢ় নয়। সর্বদাই সে কোমলতার সহিত কথা বলতে পছন্দ করে। কণ্ঠস্বর খাদে নামিয়ে একটুখানি ভালোবাসা, একটুখানি আদর ঢেলে দিল গলায়। কোমলতা, নম্রতা, ভালোবাসার মিশ্রণের সুধালো। আমার সুখসজ্জা সঙ্গিনী, বৃদ্ধ বয়সের সাথী, আমার প্রিয় নারী, বিষাদ মুহূর্তে একটুখানি সুখের কারণ তুমি। জীবনে ভেঙে পড়া মানায় না। আমাদের জীবনটা শেষ হয়ে যায়নি, চাওয়া পাওয়া গুলো পূরণ হওয়ার জন্য প্রচুর সময় রয়েছে। জীবনটাকে উপভোগ করো। জীবন উপভোগ বলতে আমরা আনন্দ আর সুখকে বুঝি। জীবনের কিছু কিছু সময় আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলে জীবনকে উপভোগ করতে শেখায়। মূলত সুখ হলো দুঃখের বিপরীত একটা সুন্দর সংজ্ঞা। দুঃখ না থাকলে সুখ উপলব্ধি করা যায় না। জীবনের স্বাদ আস্বাদন করতে হলে সুখের সাথে দুঃখকেও বরণ করে নিতে হয়। জীবন তখনই উপভোগ করা যায় যখন সুখের সাথে সাথে দুঃখেরও স্বাদ নেওয়া যায়। আমি চাই না তুমি কঠিন হয়ে যাও। আমি চাই তুমি নিজের মাঝে নিজেকে বাঁচিয়ে রেখে পরিস্থিতি মোকাবেলা করতে শেখো। পুষ্প রাউফুনের হাতের পিঠে ঠোঁট ছুঁয়ে ধরা গলায় বলল, এতবার কেন আল্লাহ আমায় পরীক্ষায় ফেলেন? জানেন, আমার মা বলে যাকে জানেন তিনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী।
আমার মা আমার ছোটবেলায় মারা যান। বাবাকে কাছে পাইনি, এই পর্যায়ে এসে মাতৃত্বের স্বাদ পাওয়ার আগেই হারিয়ে বসলাম। কিছুই কি আমার নেই? রাউফুন যতনা পুষ্পর হাত বুকের সাথে মিশিয়ে পুষ্পর ললাটে গভীর চুমু খেয়ে বলল, আছি, তোমার আমি আছি। এই মানুষটা একান্ত তোমার, কেবল তোমার ব্যক্তিগত মানুষ। পুষ্প ভীষণ আদরে গুটিয়ে গেল, নিজেকে মিয়ে নিয়ে একটুখানি সান্নিধ্য পাওয়ার আশায় রাউফুনের দিকে ঝুঁকে গেল। রাউফুন মৃদু হেসে বলল, এটা হসপিটাল। বাড়িতে গেলে নিজের প্রাপ্যটা বুঝে নিও। পুষ্প মুখ ভার করে বলল, বাড়ি ফিরব কখন? এ পর্যায়ে রাউফুন শব্দ করেই হাসল। পুষ্পর বাবার বাড়ি থেকে লোকজন এসেছে তাকে দেখতে। আজ সাথে করে দাদু আর রোহানা খালাকেও নিয়ে এসেছে। আরেকটা বিষয় হলো পুষ্পর বাবা ছুটিতে ছুটে এসেছেন মেয়েকে দেখতে। রিশা আজ আর ভার্সিটিতে যায়নি। ঘরেই ফোন দেখতে দেখতে একটা চকলেট নিয়ে বসল। অবশিষ্ট অংশ মুখে দিতেই নাবিল আসলো। তুমি কি খাও রিশা আপু? দেখি হা করো। রিশা মেকি হেসে বলল, আমি বিষ খাই। নাবিল অবুঝ বাচ্চা বলল, তাহলে আমাকেও বিষ দাও। রিশা একটা চকলেট নিয়ে ধরিয়ে দিল নাবিলের হাতে। নাবিল মানল না, তার বিষ চাই। সে ও রিশা আপুর মতো বিষ খাবে। রিশা কপাল চাপড়ে বলল, ছোট্ট জামাই, এটাই বিষ। নাবিল কান্নাকাটি শুরু করল। কেঁদে কেঁদেই বলল, মিথ্যে বল কেন? এটা চকলেট। তুমি আমাকে বিষ দাও, আমি বিষ খাব। নাবিলের চিৎকার চেঁচামেচিতে সবাই এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? রিশা অসহায় মুখ করে ঘটনার বিস্তারিত বলল। রাউফুন নাবিলকে কোলে নিয়ে বলল, চলো শালাবাবু, আমরা দুজনে মিলে বিষ খাব। নাবিল রাউফুনের সাথে গেল। এক গ্লাস জুস ধরিয়ে দিয়ে বলল, এটাই বিষ। নাবিল গ্লাস দূরে সরিয়ে বলল, এটা তো জুস। রাউফুনের মুখ পাংশুটে বর্ণ ধারণ করল। আরে ভাই, জুসের সাথে বিষ গুলে মিশিয়ে দিয়েছি। নাবিল এক ঢোকে গ্লাস খালি করে দিয়ে নিজের কাজে চলে গেল। আবার ফিরে এসে বলল, দুলাভাইয়া, বিষ মজা ছিল, আমাকে আবার পড়ে দিও। রাউফুন ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করল। নাবিলের বাবা শব্দ করে হেসে ফেললেন। সাথে রাউফুন ও যোগ দিল। ঘরের দরজা বন্ধ করার শব্দ পেয়ে পেছনে ফিরল পুষ্প। বিস্ময় হতবাক হল চোখজোড়া। বাবা এসেছেন। পুষ্প চোখে মুখে বিস্ময়ের রেশ রেখেই প্রশ্ন করল, আপনি আমার ঘরে দরজা বন্ধ করলেন কেন? মীর হোসেন মেয়ের পাশে বসলেন চুপচাপ। মাথায় হাত রাখতে নিলেই পুষ্প সরে বসে তাচ্ছিল্য করে বলল, যখন মাথায় হাত রাখার কথা ছিল তখন তো রাখেননি। মীর হোসেনের দৃষ্টি নত, কণ্ঠস্বর খাটো করেই বললেন, এই বাবা মানুষটাকে কি ক্ষমা করা যায় না? আমি নিজের কর্মের জন্য সত্যিই অনুতপ্ত। বাবা, অনেক কষ্ট দিয়েছি তোমাকে। আমার ছোট্ট পুষ্প মাকে অনেক কষ্ট দিয়েছি। আজ ক্ষমা চাইতে এসেছি মা। তোমার মায়ের মৃত্যুর খবর আমি মেনে নিতে পারিনি। নিজের অন্যায়ের ক্ষমাটুকু চাওয়ার সুযোগ তোমার মা আমায় দেয়নি। তখন আমি দিশেহারা ছিলাম। আমি বুঝিনি আমার অবহেলা আমার মেয়ের উপর কতটা প্রভাব ফেলবে, আমাদের বাবা মেয়ের সম্পর্কের মধ্যে কতটা দূরত্ব সৃষ্টি করবে। মায়ের কথা ওঠায় দু চোখ ভরে উঠল। পুরনো অভিমান মাথা চারা দিল। রাগ মিশ্রিত গলায় ফোপাতে ফোপাতেই বলল, আপনি আমার মাকে কষ্ট দিয়েছেন।
আপনি আমাকে কষ্ট দিয়েছেন, এখন আবার নিজের স্ত্রীকে কষ্ট দিচ্ছেন। কেন? কেন সবাইকে কষ্ট দিয়ে পাপের বোঝা বাড়িয়ে তুলছেন? আজ আপনি কেন এসেছেন? যখন আমার আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন আপনি ছিলেন না। একটা বাচ্চার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মা-বাবা। মাকে হারিয়ে সেই বাচ্চা কার কাছে যাবে? কাকে চাইবে? নিশ্চয়ই বাবাকে, তাই না? কিন্তু আমি আপনাকে পাইনি। আমি মানছি আপনার কৃতকর্মের জন্য আপনি অনুতপ্ত। আমার মায়ের কাছে ফিরে আসার পূর্বেই মাকে হারিয়েছেন। কিন্তু একই অন্যায় আপনি আমার সাথে করলেন। আমাকে দূরে ঠেলে দিলেন। আমি কি একবারও বলেছি আপনারা কোনো সন্তান নিতে পারবেন না? তাহলে আপনার স্ত্রীকে কেন মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত করেছেন? আমি এখন বুঝতে পারছি মা হতে না পারলে কতটা কষ্ট লাগে। আমার ভাগ্য অতি উত্তম। আমি সৌভাগ্যবতী বলে রাউফুনের মতো মানুষকে পেয়েছি, যে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর আপনার স্ত্রী, তিনি সেই পাশের মানুষটির কাছ থেকেই নিঃসন্তান হওয়ার শর্ত পেল। আপনি কতটা ভুলের ক্ষমা চাইবেন বলুন তো? একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে না পেরে আপনি বারবার অন্যায় করে গিয়েছেন। আমার কথাগুলো তেতো লাগছে। লাগবেই তো। এসব করে কি লাভ হচ্ছে? নিজে শান্তি পাচ্ছেন তো? আপনার কষ্ট হচ্ছে না? হচ্ছে, কষ্ট ঠিকই হচ্ছে। তাহলে কেন এমন করলেন? মীর হোসেনের চোখের কোণে পানি জমা হলো। নিজেকে এখনো শক্ত রাখতে চাইছেন। শেষ বয়সে এসে সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য মন আকুপাকু করে। একজন নিজস্ব সঙ্গী দরকার, যার সাথে মন খুলে সুখ দুঃখগুলো ভাগ করা যাবে। কিন্তু নিজের কর্মের কারণেই সেই পথা খোলা নেই। এবার চোখের পানিতে কপল ভিজল। মীর হোসেন বললেন, কি করলে আমার ক্ষমা মিলবে? পুষ্প ফুপিয়ে উঠে বলল, আপনার বর্তমান মানুষটাকে ভালোবাসুন। আমার মাকে সুখে রাখতে পারেননি, উনাকে সুখে রাখুন। আমার আর কিছুই চাওয়ার নেই। মেয়ের কপালে দীর্ঘ সময় নিয়ে চুম্বন করলেন মীর হোসেন। পুষ্প বাধা দিল না। কতগুলো বছর পর বাবার সেই আদুরে ছোঁয়া পাচ্ছে। মীর হোসেন বললেন, তুমি কি আমায় একটা চাট তৈরি করে দেবে? আসলে আমি এখনো বুঝতে পারছি না কিভাবে চলব। পুষ্প ক্ষেপে গেল। আমি কি চাট তৈরি করার চাকরি নিয়েছি? ভালোবাসি না আমি আপনাকে। যান এখান থেকে। আমার কাছে আর আসতে হবে না কাউকে। মীর হোসেন দুর্বোধ্য হাসলেন। আস্তে আস্তে মেয়ের রাগ ঠিকই নামবে। কয়েকদিন একটু রাগ দেখাবে। আজ ভেতরটা শান্তি লাগছে। কতগুলো বছর নিজের ভেতরে সবটা পুষে রেখেছেন। মেয়ের কাছে ক্ষমা চাইতে পেরে নিজেকে ভারমুক্ত লাগছে। কথা বলিয়ে দেওয়ার কাজটা রাউফুন করেছে। মেয়ের জন্য যোগ্য কাউকে পেয়ে গর্বে বুক ফুলে উঠল তার। বাবাকে বেরিয়ে যেতে দেখে পুষ্প আর চোখে তাকাল। পরপরই রাউফুন ভেতরে ঢুকল। হন্তদন্ত হয়ে ব্যস্ত গলায় বলল, কি সাংঘাতিক, কি সাংঘাতিক। পুষ্প, তুমি কি আমায় দেখতে না পেয়ে কেঁদেছ? এত বড় পাগল হলে কি হয়? লোকে আমায় লজ্জা দেবে তো। সবাই বলবে কি জাদু করেছিস বউকে। পাশ থেকে বালিশ নিয়ে ছুঁড়ে মা রল পুষ্প। রাউফুন ক্যাচ তুলে নিয়ে বলল, আশ্চর্য, তুমি লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পেলে বুঝি বরকে হিট করতে হয়? পুষ্প কটমট করে বলল, আপনাকে আমি বলেছি আমি আপনাকে না দেখতে পেয়ে কাঁদছি।
কি এমন মানুষ, তাকে না দেখতে পেলে আমাকে নাকি কাঁদতে হবে? রাউফুন তীক্ষ্ণ চোখে তাকিয়ে মুখ খুলতে নিলেই পুষ্প থামিয়ে দিয়ে বলল, আর একটা কথাও বলবেন না। যান, বের হন। রাউফুন দরজার কাছে গিয়ে লক করে আবার ফিরে এলো। গলার স্বর খাদে নামিয়ে একটু কাছে ঝুঁকল রাউফুন। তোমার নজর দেখছি এখন আর পড়ে না আমার উপর। মাথায় কি চলছে? পুষ্প আর চোখে তাকিয়ে বলল, সারাদিন হাসপাতালে থাকলে কার নজরে পড়বে? রাউফুন আরেকটু ঘনিষ্ঠ হল। ছুটি নেব, ঘুরতে যাবে। তোমারও মন ফুরফুরে হলো আর আমারও একটু পাত্তা টাত্তা পাওয়া হলো। কোলের উপর রাউফুনের মাথা তুলে নিয়ে চুলের ভাঁজে হাত গলিয়ে দিল পুষ্প। আহ্লাদি স্বরে বলল, কবে ছুটি নেবেন? কবে ছুটি নিতে বলছো? তুমি যখন বলবে তখনই নেব। পুষ্প বলল, আমার তো মন চাইছে আজই ঘুরতে চলে যাই। রাউফুন ভাব নিল কিছুটা। বলল, ছুটি নিয়ে ঘুরতে নিয়ে যেতে পারি একটা শর্তে। এখন আবার কি শর্ত? বেশি কিছু না, ওই এখন একটু আদর টাদর করে দিলেই হবে। হেসে ফেলল পুষ্প। রাউফুনের ইচ্ছে পূরণ করতেই এগিয়ে গেল। দুগালে শক্ত করে চুমু দিয়ে বলল, হয়েছে। রাউফুন যেন আকাশ থেকে পড়ল এমন একটা রিয়াকশন দিয়ে বলল, কি আশ্চর্য, তুমি এখনো আমায় ছুঁয়েছ নাকি? এই বলে পুষ্পর পুরো মুখে নিজ অধর ছোঁয়া দিয়ে বলল, এখন ঠিক আছে। পুষ্প হাসল শুধু। রিশা নাবিলের মাকে বলল, শাশুড়ি আম্মা তোমার ছেলের সাথে বিয়ে দিবে কবে? আমি তো বুড়ি হয়ে যাচ্ছি। নাবিল মায়ের পেছনে লুকিয়ে বলল, আমি বড় হলে বিয়ে করব। রিশা দুষ্টুমি করে বলল, কিন্তু তখন যে আমি বুড়ি হয়ে যাব, আমার দাঁত পড়ে যাবে। নাবিলের মা বলল, সমস্যা নেই, আমরা দুইটা বউ রাখব। একজন বুড়ি হলেও সমস্যা নেই। দুটো বউয়ের কথা শুনে নাবিল লজ্জা পেয়ে মায়ের সাথে আরও মিশে গেল। পুষ্প সোফায় বসা ছিল। সে বলল, কাকি এখনই বিয়ে দিয়ে দাও। রহিম রূপবান এর মতো তোমার ছেলেকে লালন পালন করে বড় করবে। নাবিল হসপিটাল থেকে ছুটি নিল কিছুদিনের জন্য। এমনিতেও বিয়ের পর তারা দূরে কোথাও বেড়াতে যায়নি। পুষ্প আগে থেকেই সব গোছানো শুরু করেছে। গতকাল রাউফুন বাসায় ফেরার সময় পুষ্পর জন্য শপিং করে এনেছে। সেখান থেকে সবগুলো জামা শাড়ি ট্রলিতে ভরে নিয়েছে। দুজনের জামাকাপড় গোছগাছ করে রাউফুনকে কল দিল। আমি কি এখন রেডি হব? হ্যাঁ, আমার আসতে আর 20 মিনিট লাগবে। তোমার তো সময় লাগবে রেডি হতে। পুষ্প চট করে একটা কপি কলার শাড়ি পরে নিল। বাকি সাজগোছের জন্য ড্রেসিং টেবিলের সামনে বসে পড়ল। পুষ্পর ইচ্ছেতেই তারা কক্সবাজার এসেছে। পুরো রাস্তা উপভোগ করতে করতেই এসেছে পুষ্প। ভ্রমণের সময় তার একটুও ঘুম পায় না। এখানে এসেই বিছানায় পড়ল। আর ওঠাউঠির নাম নেই। তাকে ওঠাতে না পেরে রাউফুন নিজেও পুষ্পকে জড়িয়ে শুয়ে পড়ল। চাঁদ শূন্য গগনে অন্ধকারের বাস। নিস্তব্ধ শুনশান ঘর। ঘুটঘুটে অন্ধকারে কোনো বস্তুর স্থান নির্ণয় করা যাচ্ছে না। ঘুম ভাঙতেই চোখে অন্ধকার পড়ল। পাশে হাতড়ে রাউফুনকে পাওয়া গেল না। অচেনা জায়গা, তার উপর অন্ধকার, ভীষণ ভয় লাগলো মনে। পুষ্প গলা ছেড়ে ডাকল রাউফুনকে। কোনো সাড়াশব্দ নেই।
কি আশ্চর্য! পাশে দুজনের একজনের ফোনও পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ডাকাডাকির পর ও রাউফুনের সাড়া না পেয়ে বিছানা ছেড়ে নামল পুষ্প। পায়ে ঠাউর করে এক পা বাড়িয়েছে এমন সময় হেউ শব্দে চমকে উঠল। আচমকা ভয় পেয়ে শব্দ করে কেঁদে ফেলল পুষ্প। রাউফুন পুষ্পকে বক্ষস্থলে চেপে ধরে ফোনের ফ্ল্যাশ অন করল। আলো জ্বলতেই রাউফুনকে দূরে সরিয়ে দিতে চাইল। রাউফুন নাছোড় বান্দা, সে ছাড়ল না। এখানকার হোটেলের মেইন কানেকশনে কিছু একটা সমস্যা হয়েছে। তারা জানিয়েছে 20 মিনিট সময় লাগবে। রাউফুনের ঘুম ভাঙলেও পুষ্প ততক্ষণে পড়ে পড়ে ঘুমাচ্ছে। পুষ্পর নড়াচড়ার আভাস পেতেই রাউফুন একটু সরে বসল মজা করার উদ্দেশ্য। অন্ধকারে পুষ্পর চোখে তো পড়লই না, বরং দূরে সরে বসায় হাতড়েও খুঁজে পেল না। ফোন দুটোই রাউফুনের পকেটে। পুষ্পর ডাকেও সাড়া দিল না। ভয় দেখিয়ে মনে হচ্ছে পস্তাতে হবে। সহজে কাছে ঘেঁষতে দেবে না। পুষ্পর বাড়াবাড়ি রকম মোচড়ামুচড়িতে রাউফুন আরেকটু ভয় দেখাতে বলল, আজ আর কারেন্ট আসবে না। সারা রাত অন্ধকারেই কাটাতে হবে। দূরে গেলেই ভূত আসবে। পুষ্প শান্ত হল। তবে ভূত ভয় দেখানো কথায় তেমন একটা পাত্তা দিল না। নিশ্চয়ই রাউফুন তাকে ভয় দেখাতে ভূতের কথা বলেছে। ঝাঝালো স্বরে বলল, সরুন এখান থেকে, দূরে গিয়ে বসুন। আহা, বললাম তো আজ রাতে আর কারেন্ট আসবে না। আচ্ছা, এত বড় হোটেল শুধু কারেন্ট দিয়েই চলে? অন্য কোনো ব্যবস্থা নেই? আমাকে বোকা পেয়েছেন। কারেন্টের যা মতিগতি, এই যায় তো 3 ঘন্টা পর আসে। তো হোটেলে বুঝি সারাদিন সার্ভিস দেয়? কারেন্ট কর্তৃপক্ষ হোটেল মালিকের দুলাভাই লাগে। তখনই আলো জ্বলে উঠল। রাউফুন চুপসে গেল। আজ বুঝি তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তবে সে মনে মনে পণ করে নিল, তাড়াতে চাইলেও সে দূরে যাবে না। ঘাপটি মেরে বসে থাকবে। পুষ্প মুখ ঝামটা মেরে ওয়াশরুমে ঢুকে গেল। বের হতেই রাউফুন বলল, চলো খেয়ে আসি। পুষ্প যেন শুনেও শুনল না। আস্তে ধীরে সব করছে, পরনের জামাকাপড় ঠিক করছে, সাজগোজ নিয়ে ব্যস্ত হচ্ছে। হাত ঘড়িতে সময় দেখল রাউফুন। কোনো কাজ ছাড়াই 10 মিনিট লস করেছে। কিছু বলল না। এমন করে আরো 10 মিনিট সময় নষ্ট করার পর রাউফুন মুখ খুলল, আর কতক্ষণ? আমার অনেক আগেই ক্ষুধা পেয়েছে। তোমার ঘুম থেকে ওঠার অপেক্ষায় ছিলাম। পুষ্প দরজা ঠেলে বের হলো, পিছু পিছু রাউফুন রুম লক করে আসছে। করিডোর দিয়ে যাওয়ার সময় দুরুম পরের রুম থেকে একজন যুবক বের হলো। চলার পথে ছেলেটি মৃদু হেসে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি মিস, আপনাকে বোধহয় আজ একটা ছেলের সাথে রিসিপশনে দেখেছিলাম। পুষ্প ঠোঁট প্রসারিত করে বলল, জি, আমার হাজব্যান্ড এর সাথে এসেছি। ছেলেটি চওড়া হেসে বলল, হানিমুন? সেরকমই বলতে পারেন। ডোন্ট মাইন্ড। আপনাদের নাম জানতে পারি? শিওর। আমি সামিহা জাহান পুষ্প, আমার হাজব্যান্ড রাউফুন সপ্ত। ওহ, নাইস নেম। আমি তুষার। তা আপনারা কি ঘুরতে যাচ্ছেন? এখনো খাওয়া হয়নি, খেয়ে আশপাশ ঘুরে দেখব। সেইম, আমিও নিচে খেতেই যাচ্ছি। রাউফুন এসে পড়ল। পুষ্প আর কথা বাড়াল না। আগে তুষার নামল, পেছনে পুষ্প আর রাউফুন।
রাউফুন ছোট করে জিজ্ঞেস করল, ভদ্রলোক তোমার পরিচিত নাকি? পুষ্প কিছু একটা ভেবে দুর্বোধ্য হাসল। পরপরই জবাব দিল, পরিচিত না হলেও পরিচয় হতে কতক্ষণ। এনিওয়ে, হি ইজ আ নাইস পারসন। রাউফুন তীক্ষ্ণ চোখে তাকাল, কিন্তু মুখে কিছুই বলল না। দুজনে খেয়ে আপাতত হোটেলের কাছাকাছি জায়গাগুলো ঘুরতে বেরিয়েছে। কিছু দূর যেতেই সেই তুষারের সাথে দেখা। দূর থেকে দেখে ছেলেটা হাই জানালো, কিন্তু এগিয়ে আসলো না। সে বোধহয় বুঝে গিয়েছে কাপলদের মাঝখানে হাড্ডি হওয়া উচিত নয়। পুষ্প মিটিমিটি হেসে নিজ থেকেই এগিয়ে গেল। পেছনে ফিরে বলল, আপনি কি তুষারের সাথে কথা বলতে ইন্টারেস্টেড? ভালো না লাগলে আসতে হবে না, আমি গিয়ে কথা বলি। রাউফুন দাঁড়িয়ে রইল। সে মজা নিচ্ছে, যেন পুষ্প তার কথাবার্তা দ্বারা রাউফুনকে ভীষণ বিনোদন দিচ্ছে। তুষারের সাথে কথা বলে ফিরে আসলো পুষ্প। চোখে মুখে উৎফুল্লভাব ধরে রাখার চেষ্টা করে বলল, এত ভালো করে মানুষ কিভাবে কথা বলতে পারে? তার উপর ছেলেটা নাকি সিঙ্গেল। ভাবা যায়, বিয়ের আগে এই ছেলের সাথে দেখা হলে কি হতো? রাউফুন একটুও রাগ করল না। এসব জেলাসি ফেলাসি খেলা খেলে কোনো লাভ নেই। সে আগেই বউয়ের মতিগতি বুঝে নিয়েছে। অন্ধকারে ভয় দেখিয়েছে বলে এখন প্রতিশোধ নিতে চাচ্ছে। তুষার ছেলেটাকে দেখে সুযোগ পেয়ে ফায়দা লুটতে চাইছে। রাউফুন মুচকি হেসে বলল, এখন যেতে চাও? ডাকবো ছেলেটাকে? অতঃপর দূর থেকে হাত বাড়িয়ে তুষারকে ডাকার চেষ্টা করে বলল, এই যে ভাই, নিয়ে যান। ইন্টারেস্টেড আপনার প্রতি। 1 ঘন্টা হাঁচি সহ্য করতে না পারলে আবার আমাকে ফেরত দিয়ে যাবেন। তুষার দূর থেকে বুঝল না রাউফুনের কথা। সে এগিয়ে আসার জন্য পা বাড়াল। পুষ্প রেগে বোম হয়ে রইল। পিত্তি জলে যাচ্ছে তার। এই লোকের মধ্যে জেলাসির কোনো ও নেই। উল্টো তাকে হাঁচি নিয়ে অপমান করল। ভীষণ রকম অসভ্য খেতাবে ভূষিত করল রাউফুনকে। পেছনে থেকে তুষারকে আসতে দেখে পুষ্প দপদপ পা ফেলে হোটেলের দিকে চলল। তুষারের সাথে পরিচিত হয়ে পুষ্পর পেছনে ছুটল রাউফুন। লম্বা কদম ফেলে পুষ্পর পাশাপাশি হেঁটে বলল, চলে যাচ্ছ যে? তুমি না ইন্টারেস্টেড? পুষ্পর রাগে আগুনে ঘি ঢালার মতো কাজ করল রাউফুনের একটি বাক্য। এই মুহূর্তে কিছু একটার উপর এই রাগ ঝাড়তে হবে। পুষ্প কোনো কিছু বাছবিচার না করে এক খাবলা বালি তুলে ছুঁড়ে মারল রাউফুনের শার্টে। রাউফুন নিজের শার্টের দিকে লক্ষ্য করে স্থির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এরপর সে এক অভাবনীয় কাজ করে বসল। এক খাবলা বালি নিয়ে পুষ্পর জামায় ছুঁড়ে মারল। পুষ্প হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বিস্ময় মুখ হা করে একবার নিজের জামায় একবার রাউফুনের দিকে তাকাল। মানে কি? রাউফুন তার উপর এভাবে প্রতিশোধ নিল? সে যে এভাবে বালি ছুঁড়বে এটা ছিল পুষ্পর ভাবনার বাহিরে। হতভম্ব ভাব কাটিয়ে উঠতেই আস্তে আস্তে ঠোঁট প্রসারিত হল। অতঃপর খিলখিল শব্দ হেসে ফেলল পুষ্প। ধপ করে বালিতে বসে পড়ল। রাউফুন ধীর পায়ে হেঁটে নিজেও পুষ্পর গা ঘেঁষে বসল। হাসি থামিয়ে রাউফুনের কাঁধে মাথা রাখল পুষ্প। মনে হচ্ছে সদ্য কিশোরী জীবনে পা দিয়েছি। রাউফুন সন্তর্পণে এক হাত গলিয়ে বাহু বন্ধনে বেঁধে নিয়ে বলল, প্রয়োজনে কিশোরী হতে হয়, প্রয়োজন ম্যাচিউর হতে হয়।
যখন যেমন প্রয়োজন তেমন হতে হয়। মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার ভেতরকার বাচ্চামোগুলো হারিয়ে যায় না, মানুষ প্রকাশ ঘটানো কমিয়ে দেয়। নিজেকে প্রাপ্তবয়স্ক দেখাতে গিয়ে প্রাণবন্ত নিজেকে হারিয়ে ফেলে। কখনো সুযোগ পেলেই নিজেকে উজাড় করে, ভেতরকার আমি কে প্রকাশ করে। পুষ্পর ভীষণ ভালো লাগলো পাশের মানুষটার কথাগুলো শুনতে। অথচ এই বাক্যগুলোতে রস নেই, প্রেম নেই। তবুও একরাশ ভালো লাগা ছুঁয়ে দিচ্ছে একটু একটু করে। পুষ্প জিজ্ঞেস করল, আচ্ছা, সময়ের সাথে সাথে কি আমাদের ভালোবাসাও কমে যাবে? অনেকেই তো বাচ্চা হওয়ার পর দেখি আগের মতো দুজন দুজনকে সময় দেয় না। নিঃশব্দে হাসল রাউফুন। এই যে আমাদের ধারণা সন্তান হলেই ভালোবাসা কমে যায়, দুজনের মাঝে দূরত্ব বেড়ে যায়, এটা ভুল। দূরত্ব বাড়লেও গুরুত্ব কমে না, ভালোবাসা কমে না। যে ভালোবাসতে জানে সে সারা জীবন আঁকড়ে ধরে রাখতে জানে। সন্তান সুখের স্বাদ ভিন্ন। তখন দেখা যায় আমাদের নিজেদের থেকে সন্তানকে অনেকটা সময় দিতে হয়। জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না। সন্তানকে সময় দিলে স্বামী স্ত্রীর হয়তো নিজেদের আগের মতো সময় দেওয়ার সুযোগ থাকে না, কিন্তু ভালোবাসা কমে না। এই যে দুজন থেকে তিনজন চারজন হওয়া, এতেও কিন্তু সুখ রয়েছে, অন্যরকম ভালোবাসা রয়েছে। জীবনে কিছু ভিন্নতা দরকার। এই কয়েক বছর দুজনে এভাবে সময় কাটানোর পর একঘেয়ে চলে আসবে। তখন মনে হবে এবার জীবনে ভিন্নতা আসা উচিত। আর সেই ভিন্নতা জীবনকে মধুময় করতেই রহমত হিসেবে সন্তান আসে। পুষ্প ভেবে পেল না এত কেন ভালো লাগছে। তার কপালটা কি পরিমাণের তুলনায় একটু বেশি বড়। চুপি চুপি কপালে 4 আঙ্গুল রেখে মেপে দেখল, সত্যিই তার কপাল বড়। পুষ্পর কাণ্ড দেখে রাউফুন মৃদু হাসল। যখন পাশের সঙ্গী আপনাকে পেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করে, তখন কিন্তু ভালোই লাগে। দূরের আবছা আলয় সমুদ্রের তীর ঘেঁষে একজোড়া মানবী। সমুদ্রের জলে বালিতে বালিতে দুটি মনের অনুভূতি একে অপরের সাথে মিলেমিশে একাকার। তাদের ভালোবাসার শান্ত রূপে বিঘ্ন ঘটাতেই বোধহয় মুঠোফোনের তীব্র শব্দ হল। সেদিন হাসপাতালে পুষ্পকে দেখে আসার পর ইমরান, রিয়াদ, জুই, প্রিয়া এদের কারোরই পুষ্পর সাথে দেখা হয়নি। রাউফুন, পুষ্পর সুন্দর মুহূর্তের বিঘ্ন ঘটাতে তাদের ফোন এলো। পুষ্পর ফোন রাউফুনের পকেটে ছিল। আসার সময় সাথে করে নিয়ে এসেছে সে। গ্রুপ কলে সব বন্ধুরা অ্যাটেন্ড করে কিছুক্ষণ কথা বলল। বাড়িতে ফোন করার পর পুষ্প নাবিলকে জিজ্ঞেস করল, নাবিল তোর জন্য আপু কি আনবো? নাবিল বলল, দুলা ভাইয়াকে বলবে আমার জন্য বি-স আনতে। পুষ্প ঠোঁট চেপে হেসে বলল, আচ্ছা, তোর জন্য এক গাদা বিষ নিয়ে আসব। নাবিল খুশিতে ফোনেই পুষ্পকে পাপ্পি দিল। বাড়িতে সবার সাথে কথা বলে দুজনেই হোটেলে ফিরে গেল। পুষ্প বলল, শীতকালে আসলে বেশি ভালো লাগতো। আচ্ছা, শীতকালে আবার আসব। কক্সবাজার থেকে ফিরে পুরোদমে পড়ালেখায় মন দিল পুষ্প। রাউফুন হসপিটালের কাজ নিয়ে বেশ তাড়াহুড়োয় আছে। তারা কক্সবাজার থেকে ফেরার 2 মাস পরই রিশার জন্য বিয়ের প্রস্তাব আসে। কথাবার্তায় বোঝা গেল তাদের দুজনের মধ্যে আগে থেকেই আন্ডারস্ট্যান্ডিং আছে। উপরে শুধু পরিবারকে জানিয়ে রাখছে। 2 পরিবারের মতের ভিত্তিতেই রিশার এনগেজমেন্ট করে রাখা হলো। নাবিল চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছে।
সবার মুখে মুখে যখন শুনল রিশার বিয়ে হবে রিশার মতোই বড় একটা ছেলের সাথে, তখন নাবিল মায়ের পেটে মুখ লুকিয়ে কঁদে ফেলল। আম্মু, রিশা আপু আমাকে বিয়ে করবে না। সবাই নাবিলের কথায় হেসে ফেলল। এই মাসে পিরিয়ড মিস গিয়ে 2 দিন ওভার হয়েছে পুষ্পর। এবারে রাউফুন বেশ সতর্ক থাকল। প্রথমবারের মতো কোনো রিস্ক নিতে চাইল না। আরও কিছুদিন যাওয়ার পরই পুষ্পর হাতে একটা প্রেগন্যান্সি কিট ধরিয়ে দিল। একরাশ ভালো লাগা, শিরশিরে অনুভূতি, উৎফুল্লভাব নিয়ে কিট নিয়ে বেরিয়ে আসলো পুষ্প। রাউফুনের জিজ্ঞাসু দৃষ্টিকে পাশ কাটিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আবেগটুকু দমিয়ে রাখতে পারল না। রাউফুনের ঠোঁটে চওড়া হাসি ফুটে উঠল। পরম আবেশে প্রিয়াত্মাকে বাহুবন্ধনীতে আগলে নিল। বুক থেকে মুখ তুলে আলহামদুলিল্লাহ বলে ললাটে দীর্ঘ সময় নিয়ে চুমু খেল। পরিবারে নতুন সদস্যের আগমনে দুবাড়ির লোকজনের মাঝে হই হুল্লোড় পড়ে গেল। নাবিল লাফালাফি শুরু করে দিয়েছে। ছোট্ট বাবুকে সে কারো সাথে খেলতে দেবে না। বাবুর আজগুবি নাম ঠিক করছে। পুষ্প কি খাবে, কি করবে, সব নিয়েই সবার মাতামাতির শেষ নেই। রাউফুন চেকআপ এর জন্য ডক্টর হাফসা সানজিদাকে বেছে নিল। ডেলিভারি পর্যন্ত তিনিই পুষ্পর চিকিৎসা করবেন। সিঁড়ি বেয়ে উপর নিচ ওঠানামায় রিস্ক আছে বলে পুষ্পকে নিচে নামতে দেওয়া হয় না। বেশিরভাগ সময় সবাই উপরেই কাটায়। খুব বেশি দরকার পড়লে রাউফুন কোলে তুলে নিচে নামায়। তখন বাবা মা আড়ালে থাকেন। রোকসানা বললেন, এতটা ঝামেলা না করে তোরা আপাতত নিচের একটা রুমে শিফট হয়ে গেলেই পারিস, এতে সুবিধা হবে। রাউফুন মায়ের কথা অনুযায়ী নিচের ঘরে থাকার ব্যবস্থা করল। কয়েক মাস একেবারে ফুল রেস্টে ছিল পুষ্প। যা পেরেছিল পাড়াগুলো কিছুটা ঘরে বসেই আয়ত্ত করে নিয়েছে। পরীক্ষা একেবারে নাকের ডগায় এসে থেমেছে। আগের তুলনায় পুষ্পর শরীর বেশ মুটিয়ে গিয়েছে। দেখতে ভীষণ স্নিগ্ধ লাগছে, গুলুমুলুটাই। রাউফুন মাঝে মাঝে নাক টিপে দিয়ে বলে, দিন দিন ভীষণ সুন্দরী হয়ে যাচ্ছ। পুষ্প হাসে। মাতৃত্বের ছোঁয়া পেয়ে মাঝে মাঝে তার নিজেরই নিজেকে ভালো লাগে। আয়নার সামনে গিয়ে সামান্য উঁচু পেট নিয়ে দাঁড়ায়। প্রেগন্যান্সির পর থেকেই পুষ্পর রান্না করতে ইচ্ছে করে। যখন তখন মন চাইলে পছন্দমতো রান্না করে। রান্না করেই ঠিক, কিন্তু নিজে খেতে পারে না। রান্না করার পর কেমন জানি খেতে আর ভালো লাগে না। বাকিরাই খায়। রাউফুন পুষ্প সাবধান হয়েছে, তবে রাউফুন বলে দিয়েছে একেবারে শুয়ে থাকলে চলবে না। একটু হাঁটাহাঁটি করবে, নয়তো হাত পা ফুলে যাবে। পুষ্প রুমের ভেতর, রুমের বাহিরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। রাউফুনের আসার অপেক্ষা করে। সবার এত এত ভালোবাসা পেয়ে নিজেকে সবচেয়ে সুখী মানুষের তকমা দিল। প্রেগন্যান্সি সময় একে একে সব পরীক্ষা কমপ্লিট করলো। বেশিরভাগ সময়ে রাউফুন দিয়ে আসত। আসার সময় রাউফুন সময় না পেলে তার বাবা নিয়ে আসত। ব্যথা হজম করার পাশাপাশি বাবুর কিক করা, নড়াচড়া করার আনন্দও বেশ উপভোগ করেছে। রাউফুন আগের তুলনায় এখন আরও বেশি কেয়ারিং হয়েছে। তাড়াতাড়ি বাসায় ফেরার চেষ্টা করে। দুজনের খুনসুটিতে রাত কাটে। দিনের অর্ধেক সময় রিশার পাগলামোতে কাটে। বাবু আসার কথা শোনার পর থেকে মেয়েটা বড্ড পাগলামি করছে।
সময় অসময়ে এসে পুষ্পর পাশে বসে থাকে। নিজে নিজে বাবুর সাথে কথা বলে। পুষ্প হাসে, ভীষণ প্রশান্তির হাসি। তার কোনো গ্লানি নেই, ক্লান্তির ছাপ নেই। রাতে হাসপাতাল থেকে ফিরে ওয়াশরুমে গেল রাউফুন। একেবারে নোংরা জামাকাপড় ছাড়িয়ে গোসল নিয়ে বেরিয়েছে। পুষ্প তার বেড়ে ওঠা উঁচু পেট নিয়ে চুলে বেনি পাকাচ্ছে। চুল মোছা বাদ দিয়ে রাউফুন পেছনে এসে দাঁড়াল। শক্তপোক্ত হাতজোড়া দিয়ে আলতো ছুঁয়ে দিল পুষ্পর গোলগাল উদর। ঘাড়ে থুতনি রেখে কানের লতিতে চুমু দিল। পুষ্প আদরে নুইয়ে গেল। মিয়ে যাওয়া গলায় শুধালো, বাবু কার মতো হবে? আমার মতো নাকি তোমার মতো? সম্পর্কের উন্নতিতে আপনি থেকে তুমি সম্বোধনে এসেছে। পুষ্পকে খাটে বসিয়ে দিয়ে সামনে হাঁটু গেড়ে বসল রাউফুন। বলল, যার মতোই হোক না কেন, আল্লাহ তাকে সুস্থভাবে দুনিয়াতে পাঠাক, যাতে মা বাবু দুজনেই সুস্থ থাকে। পেটে চুমু খেয়ে পুষ্পর চুলের অবশিষ্ট বেনি পাকানোর চেষ্টায় বসে পড়ল রাউফুন। তার যত্নে কোনো ত্রুটি রাখতে চায় না। সন্তান তাদের দুজনের ফল। একজন তো কষ্ট করছেই, বাকিজনের দায়িত্ব এই মানুষটার যত্ন নেওয়া, তাকে ভালোবাসা। বেনি পাকানো শেষে রাউফুন পাশে বসে বালিশ ঠিক করল। পুষ্পর পিঠের নিচে বালিশ দিয়ে ইশারা করল ঠিক হয়ে বসতে। শুক্রবার দিন সুযোগ পেলেই ধরে বেঁধে পুষ্পর হাত পায়ের নখ কেটে দেওয়া, তেল দিতে না চাইলেও উস্কো চুলে একটুখানি তেল লাগিয়ে দেওয়া রাউফুন সাপ্তাহিক কাজের মধ্যে পড়ে। শুধু প্রেগন্যান্সি সময় নয়, মেয়েরা সবসময়ই স্বামীর ভালোবাসা, যত্ন প্রত্যাশা করে। স্বামীকে নিজের একজন প্রেমিক রূপে চায়। তবে স্বামীকে প্রেমিক রূপে চাইলেই হবে না, নিজেকেও হতে হবে একজন দায়িত্ববান, আদর্শ স্ত্রী। একজন পাগলাটে প্রেমিকা। ডেলিভারি সময় ঘনিয়ে আসলো। শরীর অনেকটাই ভার দিয়ে যাওয়ায় চলাফেরায় আগের তুলনায় ইদানিং একটু সমস্যা হচ্ছে। তবুও পুষ্প যতটা পারছে হাঁটাহাঁটি করে নিজেকে ঠিক রাখছে। দুপুর থেকেই সামান্য সামান্য ব্যথা হচ্ছে। রোকসানা আবার এসব বিষয়ে বেশ খেয়াল রাখেন। একটু পর পর পুষ্পকে শরীরের হালচালের কথা জিজ্ঞেস করেন। পুষ্প সামান্য সামান্য ব্যথা হওয়ার কথা জানালো। কালক্রমে এই ব্যথা একটু থেকে অনেকখানি হলো। দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করছে। রোকসানা পরিস্থিতি দেখে ঠান্ডা মাথায় ছেলেকে ফোন দিলেন। রাউফুনের সামনে রোগী রিশা আর মাকে বলল পুষ্পকে নিয়ে আসতে, সে ডাক্তার হাফসা সানজিদার সাথে কথা বলে সব ব্যবস্থা করছে। হাঁসফাঁস অবস্থায় পুষ্প চাইল না আওয়াজ করতে। তবুও মরণ ব্যথায় আতকে উঠে ক্ষণে ক্ষণে গুঙ্গিয়ে উঠছে। দ্রুত হাসপাতালে নিয়ে আসার পর প্রথমেই চেক আপ করা হলো। আল্ট্রাসনোগ্রাফির পর ডাক্তার সানজিদা আশ্বস্ত করলেন সব ঠিক আছে। পুষ্পকে ওটিতে নিয়ে যাওয়া হলো। নর্মাল ডেলিভারির বন্দোবস্ত করা হয়েছে। রাউফুন পুষ্পর পাশে আছে। সে শক্ত রয়েছে। অনবরত পুষ্পর হাতে গালি মালিশ করে বিভিন্ন মোটিভেশনাল কথা বলে তাকে সাহস জুগিয়েছে। তীব্র ব্যথায় চোখ মুখ খিচিয়ে বারবার রাউফুনের হাত খামচে ধরছে। আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। কথা বলার শক্তিটুকু নেই। গলা ছিঁড়ে শব্দগুচ্ছ বের হলো না। দুচোখ ভরে নোনাজল গড়িয়ে কর্ণ স্পর্শ করল।
এক টুকরো সুখের ছোঁয়া পেতে অসহনীয় ব্যথায় কাতরে উঠছে মেয়েটা। 10 মাসে অন্ধকারের বুক ছিঁড়ে বেরিয়ে এলো এক ফুটফুটে নবজাতক। লম্বা শ্বাসে মুদে এলো পুষ্পর চোখজোড়া। ক্রন্দনরত বাচ্চাটির দিকে হাস্যোজ্জ্বল চোখে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে ডাক্তার সানজিদা বললেন, আলোকিত জগৎকে আরেকটুখানি আলোকিত করে ধরার বুকে জন্ম নেওয়ায় আপনাকে অভিনন্দন জানাই মিস্টার। রাউফুন ছেলেকে কোলে তুলেই সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করল। আল্লাহ সুস্থভাবে তাদের সন্তান দান করেছেন। চওড়া হেসে ছেলের কপালে চুমু খেয়ে পুষ্পর পাশে দাঁড়াল। তার কপালেও একইভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমার সুখের সংসারে আল্লাহ প্রদত্ত উপহারকে সুস্থভাবে দুনিয়াতে আনার জন্য তোমার কাছে চিরকৃতজ্ঞ আমি। পুষ্পর অধরকোণ প্রসারিত হল। পাশ ফিরে নিজের ছেলেকে দেখল। নরম কচি তুলতুলে হাতখানি ছুঁয়ে দিতেই যেন পুষ্পর সমস্ত কষ্ট পৈপি করে পালিয়ে গেল। সন্তানের মুখের দিকে তাকিয়ে মা ভুলে যায় কত রাত তীব্র ব্যথায় ঘুমাতে পারেনি, মা ভুলে যায় সে মৃত্যুর সাথে লড়াই করে এসেছে। যদি এসব মনে রাখত, তবে কোনো নারী দ্বিতীয়বার মা হওয়ার কথা ভাবত না। পুনরায় নিজেকে যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে ফেলার কথা ভাবত না। যন্ত্রণার কথা মনে করেই ভয়ে সিটিয়ে থাকত। পুষ্পকে কেবিনে শিফট করা হলো। নবজাতককে নিয়ে সবার মাতামাতি। নাবিল বাবুকে বাড়িতে নিয়ে যাবে। তার সাথে বসিয়ে বসিয়ে ভাত খাওয়াবে, কোলে নিয়ে হাঁটবে, ঘুম পাড়িয়ে দেবে। রিশা বলল, যদি বাবু তোমার কোলে হিসু করে দেয়। নাবিল বলল, বাবু আমার কোলে হিসু করবে না। যদি করে, তাহলে আমি তোমার কোলে হিসু করে দেব। যা বাবা, এখন সব দোষ আমার। পুষ্পর বাবা একমাত্র নাতিকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছেন, কথা বলছেন। তিনি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন। নাতিকে কোলে নিয়ে মেয়ের কাছে যাচ্ছেন, আবার এ মাথায় আসছেন। পুষ্প তাকিয়ে দেখল তার বাবাকে। এখন আর আগের মতো বাবাকে এড়িয়ে চলে না। কেউ সঠিক পথে আসতে চাইলে তাকে সুযোগ দেওয়া উচিত। বাবু নিয়ে মাতামাতি করতে গিয়ে সবাই বাবুর ফিডিং করার কথা ভুলে বসল। রাউফুন সাথে একজন নার্স নিয়ে এলো। সবাই কেবিন থেকে বেরিয়ে গেল। রাউফুনের আর পুষ্পর মা রইল নার্সের সাথে। হসপিটালে শুধু রাউফুন রইল। বাকিদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘুমন্ত ছেলের মুখের দিকে তাকিয়ে রইল পুষ্প। রাউফুন মা ছেলের এই সুন্দর মুহূর্তটিকে ক্যামেরা বন্দি করল। জীবন বদলায়। কে জানে এমন সুখী মুহূর্তগুলো খুব বেশি আপন নয়। সুখের পরেই দুঃখ আসে। এটাই প্রকৃতির নিয়ম। হয়তো রাউফুন, পুষ্প কেউই জানে না তাদের জীবনের আসন্ন বিপর্যয়ের কথা। অনাকাঙ্ক্ষিত বিপদ নাড়িয়ে দিতে পারে তাদের সুন্দর জীবনের ভিত। আসন্ন প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারলেই একটা সুন্দর জীবনের দেখা মেলে। স্বামীহা সপ্ত দুজনের নামের সাথে মিল রেখেই ছেলের নাম রাখা হলো সারিম। শরীর কাঠামো গুলুমুলু, মেজাজ শান্ত প্রকৃতির। তবে খুব বেশি রাগ হলে চেঁচিয়ে বাড়ি মাথায় তোলা সারিমের কাজ। বাবা মা, দাদা দাদি, একমাত্র ফুফিসহ নানার বাড়ির সকলের প্রাণ। নাবিল এখন স্কুলে পড়ে। মাঝে মাঝে স্কুল থেকে ফিরেই বায়না করে সারিম বাবুকে দেখতে আসার। 18 মাস বয়সের সারিম ছোট মামাকে কাছে পেলেই তার চুল টেনে ধরে।
নাবিল ব্যথা পেলেও খিলখিল করে হাসে। তার হাসি দেখে শারিম ও ঠোঁট এলে হাসে। শারিম আসার পর থেকেই রাউফুনের হাসপাতালে মন বসে না। মন এক ছুটে বাড়ি আসতে চায়। তবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য আয় একটি গুরুত্বপূর্ণ অংশ। আয়ের উৎস তো আর পায়ে ঠেলে দেওয়া যায় না। তবে আগের তুলনায় রোগী দেখার সময় 1 ঘন্টা কমিয়ে এনেছে। তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করে। রাত 8টার পরই রাউফুন বাড়ি ফিরল। ঘরে আসার সময় মায়ের কোলে শারিমকে দেখে এসেছে। শারিম বাবাকে দেখে দুহাত বাড়িয়ে দিলেও রাউফুন কোলে নিল না। দাদির কোলে শারিমকে রেখেই আগে ফ্রেশ হতে আসলো। সে কখনো হাসপাতাল থেকে ফিরেই ফ্রেশ না হয়ে শারিমকে স্পর্শ করে না। শারিম গাল ফুলিয়ে হাত গুটিয়ে দাদির কোলে বসে রইল। সে বাবার কোলে যাবে না। রাগ করেছে। বাবা কেন বাসায় এসেই তাকে কোলে নেয় না। রাউফুন ফ্রেশ হয়ে শারিমকে কোলে তোলার জন্য হাত বাড়িয়ে দিল। শারিম মুখ ঘুরিয়ে দাদির কোলে মুখ গুজে দিল। বাচ্চা হলেও অভিমান করতে বেশ পটু। রাউফুন ছেলের অভিমান দেখে হেসে ফেলল। পুষ্প 1 গ্লাস লেবুর শরবত এগিয়ে দিল রাউফুনের দিকে। গ্লাস খালি করে শারিমকে শুনিয়ে শুনিয়ে পুষ্পকে বকাবকি করল। এতক্ষণ লাগে শরবত নিয়ে আসতে। কাল থেকে আমার জন্য শরবত আনার দরকার নেই। তোমার শরবত তুমি খেও। শারিম দাদির বুক থেকে মুখ তুলে বাবার দিকে রাগী চোখে তাকালো। স্পষ্ট কিছুই বলতে পারছে না। তবে গাইগুই করে ঠিকই বাবাকে শাসাচ্ছে। তার গাইগুই করার অর্থ আমার আম্মুকে বকছো কেন? আমিও তোমায় বকে দিলাম। পুষ্প পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসল। রাউফুনও হাসছে। বাসায় কেউ কাউকে ধমক দিয়ে কথা বলতে পারে না। তখনই শারিম সবাইকে তার ভাষা দ্বারা বকে দেয়। রাউফুন কিটকিটিয়ে হেসে জোর করে শারিমকে কোলে তুলে নিল। প্রথমে রাগ দেখালেও বাবার আদরের কাছে হার মানল। রাউফুনের প্রতিটি চুমুর পরিবর্তে চিকন ঠোঁট জোড়া দিয়ে রাউফুনের মুখে লালা ছুঁইয়ে দিল। রাউফুন মেকি রাগ করার ভান করে নাকমুখ কুঁচকে বলল, আমি চুমু দিচ্ছি আর তুমি বাবার মুখে লালা ছড়াচ্ছ। শারিম পিটপিট চোখে বাবার কথা শুনল, কি বুঝল জানা নেই। বাবার হাসি হাসি ঠোঁট জোড়া দেখে সেও হাসল। ছোট ছোট কচি হাত জোড়া পরম আবেশে ঝাপটে ধরল রাউফুনের গলা। ঘাড়ে মাথা এলে শান্ত হয়ে রইল শারিম। রাউফুন ছেলেকে কোলে তুলে হাঁটাহাঁটি করল। সুন্দর জীবনে মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টিকর্তা বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন। দীর্ঘদিন যাবৎ শারিমের জ্বর সেরে উঠছে না। জ্বর ঠান্ডা লেগেই থাকছে। রাউফুন ডাক্তার দেখাচ্ছে না এমন নয়, তবে কোনো ধরনের প্রতিকার পাচ্ছে না। ব্যাপারটা নিয়ে পুষ্প, রাউফুন দুজনেই চিন্তিত। একমাত্র সন্তানের অসুস্থতায় দুজনের মন মেজাজি বেশ একটা ভালো নেই। আজ আবার শারিমকে ডাক্তার দেখিয়ে এনেছে। ডাক্তার যে ইঙ্গিত দিয়েছেন, ব্যাপারটি মস্তিষ্কে খেলে যেতেই শরীরের রক্ত হিম হয়ে আসলো রাউফুনের। দ্রুত ছেলের চিকিৎসায় উঠে পড়ে লাগল। কয়েকদিন নিজের রোগী দেখা, সার্জারি সব বাদ দিয়ে ছেলের ডাক্তার দেখানো নিয়েই আছে। কয়েকজন ডাক্তারের শরণাপন্ন হয়ে একের পর এক সব রিপোর্ট মিলে যাচ্ছে। সব জায়গায় একটি বিষয় স্পষ্ট। হাসি খুশি রাউফুন নিস্তেজ হয়ে পড়ল। বাড়িতে পুষ্প কিংবা মা বাবা কাউকেই কিছু জানালো না। হাসপাতালের ছোটাছুটি শেষে রাতে বাড়ি ফিরল। নিত্যদিনের মতো আজও ছেলেকে আদর করে রাতের খাবার খেতে বসল।
পুষ্প লক্ষ্য করল আজ রাউফুন যেন খেতে চাইছে না। জোরপূর্বক কেউ যেন তাকে খাবার গিলতে বাধ্য করছে। গভীর রাতে যখন সবাই চোখ দুটো আর শরীরটাকে বিশ্রাম দিতে ব্যস্ত, তখন রাউফুনের চোখজোড়া জাগ্রত। পাশে শুয়ে থাকা স্ত্রীর দিকে একবার তাকিয়ে বুকের উপর শুয়ে থাকা ছেলের মুখের দিকে তাকালো। রাউফুন ছোটবেলায় শেষ কবে কেঁদেছে জানা নেই। আজ গরম জলে চোখজোড়া ভিজে উঠল, দুফোঁটা অশ্রু গড়িয়ে কান স্পর্শ করল। বুকের উপর থাকা ছেলেটাকে আরেকটু চেপে নিল বুকে, এক হাত স্ত্রীর মাথায় রাখল। রাউফুন ভেবে পেল না দুর্বল মনের পুষ্পকে কিভাবে জানাবে ছেলের এত বড় অসুখের কথা। ইদানিং রাউফুনের উস্কুস্কো চেহারা, অস্বাভাবিক গজে ওঠা দাড়ি, ভঙ্গুর চেহারা, চোখের নিচের কালো দাগ পুষ্পকে ভাবিয়ে তুলল। রাউফুনকে এখন আর আগের মতো হাসি খুশি আমেজে দেখা যায় না। কিছু নিয়ে যেন দৌড়াদৌড়ি করে, দেরি করে বাসায় ফিরে। পুষ্প নিশ্চিত রাউফুন কিছু একটা লুকাচ্ছে তার কাছে। জিজ্ঞেস করেও আশানুরূপ কোনো ফল পেল না। রাউফুন জানালো সব ঠিক আছে। বাংলাদেশে ক্যান্সারে সবচেয়ে বেশি শিশু মারা যাচ্ছে। সাধারণ কিছু উপসর্গ থেকে হতে পারে মরণব্যাধি ক্যান্সার। যে সকল উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। শরীরে ব্যথা, ফোলা ফোলা ভাব, দীর্ঘদিন ধরে ঠান্ডা জ্বর, মাথা ব্যথা বা মাথা ঘোরানো, হঠাৎ ওজন কমে যাওয়া, ক্লান্তি কিংবা অস্বাভাবিক ঘাম হওয়া, হঠাৎ রক্তপাত হওয়া। এ সকল উপসর্গ দেখা দিলেই যে ক্যান্সার হয়েছে এমন ভাবনা ভাবার কোনো কারণ নেই। ডাক্তারের পরামর্শ নিন। সাধারণ কিছু হলে সেরে যাবে, গুরুতর সমস্যা হলে দ্রুত চিকিৎসা নিন। এ সকল সাধারণ বিষয় থেকেই জটিল রোগ বাসা বাঁধে। 1 বছরের পর থেকে শিশুদের রক্তে ক্যান্সার হতে পারে। বাংলাদেশে সরকারি ও বেসরকারি মিলে ক্যান্সার বিশেষজ্ঞ মাত্র 20-22 জন। ঢাকার বাহিরে চট্টগ্রামে মাত্র একজন ক্যান্সার বিশেষজ্ঞ রয়েছেন। প্রাপ্তবয়স্কদের ক্যান্সার চিকিৎসা উন্নত হলেও শিশু ক্যান্সার চিকিৎসার উন্নত ব্যবস্থা বাংলাদেশে চালু হয়নি। প্রতিবছর হাজার হাজার শিশু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। কেউ টাকা পয়সার অভাবে, চিকিৎসার অভাবে, কেউ কেউ অনুন্নত চিকিৎসা ব্যবস্থায় সঠিক রোগ শনাক্ত করতে না পেরে আরও জটিল সমস্যা বাঁধিয়ে মারা যাচ্ছে। বর্তমানে উন্নত দেশগুলোতে ক্যান্সার রোগের সঠিক চিকিৎসায় শিশুরা স্বাভাবিক জীবনে ফিরে আসছে। এখন আর ক্যান্সারকে মরণঘাতী রোগ বলা হয় না। বাচ্চারা সুস্থ হয়, তবে তার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। বাংলাদেশে ক্যান্সার বিশেষজ্ঞের অভাবের পাশাপাশি চিকিৎসা সরঞ্জামেরও অভাব রয়েছে। তাছাড়া সব ওষুধ বাজারে সহজলভ্য নয়, যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক ব্যয়বহুল। দেশের একজন সেবক হয়ে ক্যান্সারের অনুন্নত চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অবগত রাউফুন। তাই সে দেশে ছেলেকে রেখে বিপদ বাড়াতে চায় না। বাবার সাথে পরামর্শ করে শারিমকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। সেসব নিয়েই দৌড়ঝাঁপের উপর আছে। রাউফুন আর তার বাবা ঠিক করলেন তার মাকে আর পুষ্পকে সিঙ্গাপুর যাওয়ার সময় নিকটে আসলে সবকিছু জানানো হবে। এই মুহূর্তে তারা ভেঙে পড়লে রাউফুনের পক্ষে সব সামলানো কষ্টসাধ্য হয়ে পড়বে। সে কাকে সামলাবে? এই মুহূর্তে নিজেকে সামলানো জরুরি। অন্যদের সামলানোর মতো মানসিক অবস্থা এখন তার নেই। শারিম লিউকেমিয়ায় আক্রান্ত, যা এক ধরনের ক্যান্সার। এই রোগের চিকিৎসায় 2.5-3 বছর সময় লেগে যায়। সিঙ্গাপুর যাওয়ার সময় যখন 1 সপ্তাহ বাকি, তখন পুষ্প আর রাউফুনের মাকে সবটা জানানো হলো। তাদের পাশাপাশি সব আত্মীয় স্বজনরা জানল।
রোকসানা বুকে চাপড়ে নাতির জন্য কাঁদছেন। রিশা শ্বশুর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে এখানে এসেছে। পুষ্প খবরটা শোনার পর থেকে গুমোট হয়ে রইল। সে না কাঁদছে, না কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই মুহূর্তে রাউফুন চিন্তায় পড়ে গেল। যদি পুষ্পর অবস্থা অস্বাভাবিক হয়ে পড়ে তবে দুদিকের সমস্যা মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়বে। রাতে একা একা বারান্দায় দাঁড়িয়ে রইল পুষ্প। আর রাউফুন তার পাশে দাঁড়িয়ে ঘাড়ে ভরসার হাত রাখল। পুষ্প ঘাড় কাত করে সেই হাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রাউফুন বলল, নিজেকে গুমোট করে রেখো না। ভেতরের ভারটাকে হালকা করো। আমাদের দুজনকেই এখন শারীরিক, মানসিক দুদিকেই শক্ত থাকতে হবে। তুমি এমন করে থাকলে আমার জন্য সব কষ্টসাধ্য হয়ে পড়বে। এবারে নিজেকে দমিয়ে রাখল না পুষ্প। রাউফুনকে শক্ত করে জড়িয়ে ধরল। খামচে ধরল পিঠ। হাউমাউ করে কাঁদল। আমার মোমের পুতুলটাকে কেন আল্লাহ এত বড় শাস্তি দিচ্ছে? কি দোষ আমার নিষ্পাপ বাচ্চাটার? আল্লাহ ওর জীবনের বিনিময়ে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাক। আমি কিভাবে থাকবো আমার পুতুলটাকে ছাড়া? আল্লাহ কেন আমার কাছ থেকেই সবকিছু কেড়ে নিতে চান? রাউফুনের নিঃশব্দ কান্নায় পুষ্পর চুল ভিজল। গলা ঠিক করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আল্লাহ আমাদের কাছ থেকে কেড়ে নেন না। এই যে শারীন, সে কিন্তু আল্লাহর দেওয়া উপহার। আমরা সাময়িক একটায় পরীক্ষায় পড়েছি। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। তিনি কাউকে নিরাশ করেন না। পুষ্পর কান্নায় শারীমের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই বাচ্চাটা কান্নাকাটি শুরু করে। আজ তিনজনেই কাঁদছে। সন্তান কাঁদছে ঘুম ভেঙে যাওয়ায়, আর বাবা মা কাঁদছে সন্তান হারানোর ভয়। সিঙ্গাপুরে শারীমকে সাথে নিয়ে পুষ্প আর রাউফুন এসেছে। পুষ্পকে রেখে আসেনি। বাংলাদেশে না থেকে যতদিন পারে সন্তানের সাথে সময় কাটাক। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শারীমের চিকিৎসা ব্যবস্থা করা হলো। রাউফুনের অ্যাকাউন্ট, ব্যাংক ব্যালেন্স সব শেষ। এবারে রাউফুনের বাবা নাতির জন্য সম্পত্তির অনেকটা অংশ বিক্রি করে দিলেন। মানুষ বাঁচলে একদিন সম্পত্তি হবেই। শারীমের নানা সাহায্য করতে চাইলেও রাউফুন বলল, যদি আমরা পড়ে বিপদে পড়ি তখন অবশ্যই আপনার সাহায্য নেব বাবা। টাকাগুলো বাঁচিয়ে রাখুন, পরবর্তীতে কাজে লাগবে। পরিশিষ্ট। শারীমের অবস্থা এখন অনেকটাই উন্নত। ভালো কিছু প্রত্যাশা করা যাচ্ছে। ডাক্তাররা জানালেন খুব শীঘ্রই শারীম পুরোপুরি রিকভার করবে। সংসার জীবনের কয়েক বছর পর আজ রাউফুন জিজ্ঞেস করল, আমার সাথে সুখে আছো? পুষ্প অপলক চেয়ে থেকে বলল, আমাকে সব পরিস্থিতিতে সামলানোর ক্ষমতা একমাত্র তোমার আছে বলেই আল্লাহ আমাদের দুজনকে এক করেছে। যেখানে স্বয়ং আল্লাহ আমার সুখ তোমাতে নিহিত করেছে, সেখানে আমার একটি ছোট্ট কথায় কি আসে যায়? দুনিয়ার সমস্ত নারীদের চেয়ে আমি নিজেকে সবচেয়ে সুখী নারী দাবি করি। রাউফুন উদাসীন গলায় বলল, এই যে আমাদের এখন আর আগের মতো অতটা সচ্ছল জীবন নেই, নিজের চাহিদাগুলো কমিয়ে নিতে হচ্ছে। তুমি কি পারবে আমার সাথে এমন জীবন কাটাতে? পুষ্প মৃদু হেসে বলল, তুমি কে? আমি কে? শারীম কে? কার জন্য করছো সব? আল্লাহ আমাদের এখনো অনেক ভালো রেখেছে। হ্যাঁ, হয়তো ছেলের চিকিৎসার জন্য আগের মতো ব্যাংক ব্যালেন্স নেই,
কিন্তু তাতে কি আমাদের সুখ একটুও কমেছে? তুমি আশেপাশে তাকিয়ে দেখো, আল্লাহ এমন সুখী জীবন কজনকে দান করেছেন। তোমার সাথে সারা জীবন কাটাতে হলে যদি একটা কলাপাতার ছাউনির নিচেও দিন পার করতে হয়, আমি পারব। পরিস্থিতি আমাকে সব রকম পরিবেশে সবকিছু মোকাবিলা করার শক্তি দিয়েছে। রাউফুন সামান্য হাসল। তবে সেই হাসি দীর্ঘক্ষণ রইল না। কলা পাতার ছাউনির তো কোনো নিশ্চয়তা নেই। একটু বাতাসেই শেষ। পুষ্প যেন আজ জেতার জন্য সব রকম ব্যবস্থা নিয়ে এসেছে। সে বলল, দালান কোঠার নিশ্চয়তা কতটুকু? কয়েক সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হতে কতক্ষণ? আমায় তো জিজ্ঞেস করলে। এবার বলো, তুমি সুখী তো? রাউফুনের ঠোঁটে চওড়া হাসি দেখা গেল। যার একজন বুঝদার স্ত্রী রয়েছে, সে অসুখী হয় কিভাবে? তখনই বাবা মায়ের মাঝখানে সারিম আসলো। ছোট ছোট হাতে দুজনের আঙ্গুল ছুঁয়ে আদো আদো বলিতে শুধালো, আমলা হাততে দাও। তলো তলো। দুজনে বাধা দিল না। তাদের জীবনের ছোট্ট সুখটিকে খুশি করতে তিনজোড়া পা সামনে এগোলো। সারিম পুরোপুরি সুস্থ হলেই বাংলাদেশে ফিরবে তিনজনে। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর নতুন নতুন গল্পটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।